আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে ইকোনমিক্স ক্লাসে স্বাগতম। এবং আমি তোমাদেরকে যেমনটি বলেছিলাম অ্যানাউন্সমেন্টে যে আমরা এক ক্লাসে 20 মার্কস কনফার্ম করব। ইয়েস, আজকে হচ্ছে আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়টা তো বেশ বড় এবং তোমরা জানো ইকোনমিক্সের একদম বেস ফান্ডামেন্টাল যেটা বলে, বুনিয়াদ যেটা বলে, সেটা হচ্ছে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। অর্থাৎ প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকেই তোমাদের ইকোনমিক্সের ম্যাথ, গ্রাফ কিভাবে আঁকতে হয়, গ্রাফ কিভাবে বুঝতে হয়, এই সকল কিছু আন্ডারস্ট্যান্ডিং গ্রো করা শুরু করে। সো মানে তোমাদের ইকোনমিক্সের একদম যদি গেটওয়ে বলা যায়, তাহলে সেটা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়টা যদি তুমি ভালো করে বুঝে ফেলতে পারো, তাহলে তোমরা এমন যারা আছো ইকোনমিক্স পড়তে ভালো লাগছে না, ইকোনমিক্সের ম্যাথ আছে, গ্রাফ আছে, অনেক কঠিন, সো তাদের কাছে এই জিনিসগুলা খুবই সহজ হয়ে যাবে। তো ইয়েস, তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টুডেন্টরা অলরেডি আমাদের সাথে জয়েন করতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি রাফি আমাদের সাথে জয়েন করেছে, রাফি ইসলাম জয়েন করেছে, আলভি জয়েন করেছে। যারা যারা সালাম দিয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমরা দেখতে পাচ্ছি মাইশা সালাম দিয়েছে, রাইসুল ইসলাম আসসালামু আলাইকুম ভাইয়া বলেছে, ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের সাথে আরেকটা ব্যাপার আলোচনা করে ফেলি। সো পরেও হয়তো কিছুটা তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে তোমরা জানো যে 10 মিনিট স্কুলের এইচএসসি 27 ব্যাচের জন্য ইকোনমিক্সের 1.0 যে কোর্স সেইটা কিন্তু আমরা লঞ্চ করেছিলাম আজ থেকে মোটামুটি 6 মাস আগে। এবং সেই কোর্সটাতে কিন্তু আমরা অর্থনীতি প্রথম পত্রের 10 অধ্যায় এবং দ্বিতীয় পত্রের 10 অধ্যায় আলহামদুলিল্লাহ সাকসেসফুলি শেষ করে দিয়েছি। এবং তোমরা নিজেরাও একটু খোঁজ খবর নিও, তোমাদের আশেপাশের ফ্রেন্ড বা পরিচিতর মধ্যে কেউ যদি থাকে 1.0 করেছে, তাদের ডেভেলপমেন্টটা কেমন হয়েছে। বাট আমার পার্সোনাল রিভিউ স্টুডেন্টদের সাথে কথা বলে মনে হয়েছে যে এই কোর্সটা তাদের জন্য বেশ হেল্পফুল ছিল। এর বাইরেও বেশ কিছু স্টুডেন্টরা আমাদের সাথে যোগাযোগ করতে শুরু করেছে যে ভাইয়া এখন আমরা তাহলে কি করব। মানে এর মধ্যে অনেকের হঠাৎ করে এখন তাদের মনে হয়েছে যে ইকোনমিক্স তাদের কঠিন লাগছে অথবা ভালো করে প্রিপেয়ার হওয়া দরকার। সো আমাদের সাথে রিচ আউট করা শুরু করে এবং অনেকে ওই মানে রেকর্ডেড লাইভে আসলে কমফোর্টেবল হচ্ছিল না। সো আমরা কিন্তু ইকোনমিক্সের একটা ফ্রেশ কোর্স 2.0 লঞ্চ করতে যাচ্ছি। এবং এটা কিন্তু অলরেডি লঞ্চ করতে যাচ্ছি বলতে কি অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে, সেটার ক্লাস শুরু হবে জুলাইয়ের 1 তারিখ থেকে। এবং এইটাতে তোমরা যারা অ্যাডমিশন নিবা তাদের জন্য আমি এই ক্লাসের পরে এইচএসসি 27 স্টার স্টুডেন্টস তোমাদের যে বড় গ্রুপটা আছে ওখানে একটা পোস্ট করে প্রোমো কোড দিয়ে দিব। তোমরা ওই প্রোমো কোড ইউজ করলে ডিসকাউন্ট পেয়ে যাবা। এবং আজকের ক্লাস ডেফিনেটলি মানে তোমরা কোর্সে ভর্তি হও না হও সেটা বড় কথা না। আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে কেমন ধরনের প্রশ্ন আসে, কোথায় কনফিউশন হয়, কিছু বেসিক আমি দেখাই দিব। এর বাইরেও এই তোমাদের যে ইকোনমিক্স 2.0 ওই কোর্সটাতে তুমি ভর্তি হবা, না জেনে তুমি কেন ভর্তি হবা? তাহলে ভাইয়ারা কেমন ভাবে পড়ায় সেই ক্লাসের আইডিয়াগুলোও কিন্তু আজকে তোমরা পেয়ে যাবা। এবং আমাদের অনলাইন ক্লাসগুলো আমরা পড়ানোর স্টাইলটা কেমন? আমাদের এখানে স্লাইড থাকে, স্লাইড আমরা দাগিয়ে পড়াই এবং এই দাগানো স্লাইডটা কিন্তু তোমরা পেয়ে যাও। এর বাইরেও এই যে আজকে আমার ক্লাসের লেকচারটা হলো এই দ্বিতীয় অধ্যায়ের, এইটার এই দ্বিতীয় অধ্যায়ের উপরে একটা হ্যান্ড নোট পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবা। যেটা পিডিএফ তোমরা ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোনে পড়তে পারো অথবা তোমরা নিজেরা প্রিন্ট আউট করে কিন্তু নিতে পারো। এবং এই ক্লাসটা হওয়ার পর তোমরা আজকে রাতে পড়বা, আগামীকাল যে কোনো সময় এইটার উপরে তোমাদের একটা করে এমসিকিউ এক্সাম হয়, সেটা তোমরা দিয়ে দিতে পারবা। এর বাইরে আমাদের 2টা বা 3টা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর এই 2টা বা 3টা চ্যাপ্টারের উপরে বোর্ডে যেই ধরনের এমসিকিউ আসে সেগুলো আমরা সলভ করি। সিকিউ সলভের জন্য ডেডিকেটেড ক্লাস থাকে। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা, সেটা হচ্ছে স্টুডেন্টদের কাছেও বেশ এঙ্গেজিং। তোমরা তো অনলাইনে ক্লাস হলে যেটা হয় যে তোমরা ওভার দ্য ভয়েস টিচারকে কোশ্চেন করতে পারো না, কমেন্টে করো। এটা অনেক সময় আনকমফোর্টেবল। তোমার চ্যাপ্টারটা পড়ালাম এখন মনে হচ্ছে সব বুঝছি। হ্যাঁ, কিন্তু যখন তুমি সলভ করতে যাও গাইডের একটা এমসিকিউ পারতেছো না, একটা সিকিউ পারতেছো না, তখন কি করবা? এই জন্য আমাদের প্রতি শুক্রবারে কিন্তু অনলাইনে কিউএনএ সেশন থাকে। অর্থাৎ জুমে আমরা স্টুডেন্টদের সাথে সরাসরি যুক্ত হই। তোমরা ওভার দ্য ভয়েস আমাদেরকে কোশ্চেন করতে পারো এবং আমরা সলভ করে দিই। ঠিক আছে? কিউএনএ সেশন মানে হচ্ছে কোশ্চেন এন্ড আনসার সেশন, যেটা আমরা জুমে সরাসরি তোমাদের সাথে যুক্ত হই। যাক, এই হচ্ছে তোমাদের 2.0 এর মোটামুটি আইডিয়া। আমরা পড়াশোনায় চলে যাব। আমরা দেখতে পাচ্ছি অলরেডি স্টুডেন্টরা জয়েন করেছে, আরো অনেকেই। আশা খাতুন জয়েন করেছে, মরিয়ম বলেছে 1.0 তে ছিলাম, আলহামদুলিল্লাহ 2.0 তেও আছি। মরিয়ম, তুমি 1.0 তে থাকার পরে 2.0 তে কেন? এখানে আবার একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি একটু তোমাদের বলি।
সেটা হচ্ছে 1.0 তে আমাদের বেশ কিছু স্টুডেন্ট যারা কিনা মানে বিভিন্ন কারণে আসলে বাস্তবতায় কেউ অসুস্থ ছিল, ফ্যামিলি কোনো প্রবলেম থাকতো অথবা নিজের ইচ্ছাতেই পড়ে নাই। এখন এসে তারা বলতেছে যে, "ভাইয়া এখন তো রেকর্ডেড ক্লাস দেখতে ভাল লাগে না। কি করব এখন?" তো তাদের জন্যও কিন্তু আমরা 2.0 তে একটা বিশেষ ব্যবস্থা রেখেছি যেটা অলরেডি আমাদের স্টুডেন্টরা জানে। অর্থাৎ 1.0 কোর্সে যারা আমাদের অলরেডি এনরোল করা স্টুডেন্ট ছিল তারা 2.0 তে 50% ছাড়ে ভর্তি হতে পারবে। অন্যরা এটা কষ্ট পায়ও না। আসলে আ ওরা এমনিতেই বিপদগ্রস্ত। মানে 1.0 তে থাকার পরেও ঠিকমতো পড়ে নাই। তোরা বিপদগ্রস্ত না। ওদের পাপ তোমাদের চেয়েও বেশি হইছে। তোমরা তো কোর্সে এনরোল করোই নাই। আর ওরা কোর্সে এনরোল করার পরেও ঠিকমতো পড়ে নাই। এইজন্য 2.0 তে আসতে হইছে। যাই হোক, রাফি ইসলাম বলেছে রাজশাহী থেকে কেউ আছো কিনা? আরে বাপরে! ও কি রাফি তোমার হোম ডিস্ট্রিক্ট রাজশাহী? আমি কিন্তু মোটামুটি তোমার কাছে। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে পাবনা। তো যাই হোক আমি আমার পরিচয়টা দেই। আমার নাম হচ্ছে জাফর ইমাম। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি এবং এইচএসসি লেভেলের তোমাদের 10 মিনিট স্কুলে ইকোনমিক্স পড়াচ্ছি আজকে অলমোস্ট 3 ইয়ার্স প্লাস 4 ইয়ার্স হয়ে যাবে। আর তার আগে তো ইকোনমিক্স বিভিন্ন কোচিং সেন্টার, পার্সোনাল টিউটরিং এগুলাতে তো পড়িয়েছি। হোয়াটএভার আমার সাথে তোমাদের ইকোনমিক্স পড়াবে তোমাদের সবার প্রিয় কাইফ ভাইয়া। কাইফকে তোমরা আরো বেশি চিনো। সো সোশ্যাল মিডিয়ায়ও আমার চেয়ে আরো বেশি অ্যাক্টিভ থাকে। সো কাইফ হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট। সো আমি এবং কাইফ মিলে তোমাদেরকে ইকোনমিক্স ইনশাআল্লাহ পড়াবো। উম এই, এই হচ্ছে ইন্ট্রোডাকশন। তো বাকি কথা হবে। আচ্ছা, মরিয়ম আবার দেখো প্রশংসা করছে যে ভাইয়া খুব ভালো পড়ায়। এটা পড়লেই আমরা বুঝতে পারবো। তো এখন তোমাদের সাথে আমার কিছু কথা আছে এই পড়া শুরু করার আগে। তোমাদের অবস্থাকে আমি জানবো। শোনো, 1.0 এর স্টুডেন্ট যারা আছো তাদের জন্য না। যারা আমাকে একটু তোমরা হ্যান্ড রেইজ করে অর্থাৎ তোমরা একটু কমেন্ট করে এরকম হাত তুলে জানাও তো যে কারা, কারা মানে তোমরা একদমই নতুন। অর্থাৎ নতুন মিনিং হলো 2.0 তে ভর্তি হইছো, তারাও হতে পারো অথবা এখনো ভর্তি হও নাই জানতে চাও। কিন্তু 1.0 এর স্টুডেন্ট যারা আছো এরা বাদে, 1.0 এর স্টুডেন্ট যারা আছো এরা বাদে একদম নতুন যারা 2.0 তে ভর্তি হইছো অথবা ভর্তি না হলেও আজকের ক্লাসে নতুন এসছো, তারা একটু আমাকে হ্যান্ড রেইজ করে জানাও। আমি তাদের সংখ্যাটা একটু দেখতে চাচ্ছি। এবং তাদের সাথে আমার এই সেকেন্ড অধ্যায় নিয়ে কিছু কথা আছে। তারপরে আমি বুঝতে পারবো তোমাদের কি উপায়ে পড়ানোটা শুরু করব। আচ্ছা, একজন আবার প্রশংসা করছে যে ভাই আপনাকে ভালো লাগছে। আচ্ছা, মরিয়ম বলছে যে পড়ছি ভাইয়া কিন্তু ক্লাস ক্লাসে না পড়লে পড়ার একটা চাপ থাকে না, পড়া মনেও থাকে না। আচ্ছা, এইটা আমাদের আসলে হয়। ওকে, ওকে। এই যে নুসরাত জাহান নিপা আমরা দেখতে পাচ্ছি, ফাহিম, নিলয় চৌধুরী, শুভ্র, আসিফ মোড়ল। ওকে, ফাইন। এখন তোমরা আমাকে বলো যে এই প্রথম পত্রের ২য় অধ্যায়টা কি তোমরা একবার হলেও রিডিং পড়েছো? মানে একবার হলেও রিডিং মানে পড়ছো, এরকম তো বেশিরভাগই থাকার কথা। তো যাই হোক তোমরা লজ্জা পেও না। আমি আসলে বোঝার চেষ্টা করছি আমি কিভাবে পড়াবো। আমি একদম বেসিক ধরে, ধরে পড়াবো নাকি কোয়েশ্চেন ধরে সেটার উত্তর করতে গিয়ে সেই টপিকটা তোমাদের বোঝাবো। এটা আমি একটু বুঝতে চাচ্ছি। ওকে? তো মানে ঠিক আছে আমি বুঝতে পারছি যারা, যারা নতুন আসছো হ্যান্ড রেইজ করছো। ওকে, ফাইন। এখন তোমরা এই নতুন যারা আছো এর মধ্যে মানে ২য় অধ্যায় একদমই পড়োই নাই অথবা ২য় অধ্যায় খুবই সমস্যা। এরকম যারা আছো তারা একটু আমাকে কমেন্ট করে জানাও তো যে ভাইয়া ২য় অধ্যায় আমার বেশ সমস্যা বা ২য় অধ্যায় আমার সমস্যা। এই কমেন্টটা তোমরা করবা। যাদের ২য় অধ্যায় একদমই পড়া নাই বা বেশ সমস্যা হয় তারা একটু কমেন্ট করবা যে ভাইয়া আমার ২য় অধ্যায় বেশ সমস্যা হয় বা ২য় অধ্যায় নিয়ে খুব সমস্যায় আছি। ঠিক আছে? এরকম যারা আছে একটু আমাকে মানে যে ভাইয়া ২য় অধ্যায়ের সমস্যা বা বেশ কঠিন লাগে। হ্যাঁ, তারা তারা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা। মাইশা মেহরিন বলছে যে একবারও রিডিং পড়ি নাই। আচ্ছা, ওকে। সমস্যা নাই। শোনো, তুমি যে পারো না এটা কনফেস করার মধ্যে কিন্তু কোনো খারাপ কিছু নাই। তুমি কনফেস তোমার উইকনেস যদি কনফেস না করো, যদি অ্যাড্রেস না করো তাহলে জীবনে ওইটাতে তুমি তোমার স্ট্রেংথ বানাতে পারবা না। ঠিক আছে? এবং শিক্ষকের কাছে পড়তে এসে লজ্জা পাও। আমি বুঝি নাই। ঠিক আছে? এই কথা যদি আমি বলি স্যার বুঝি নাই অন্য ফ্রেন্ডরা আমাকে তো ছোট মনে করবে। এইরকম যারা চিন্তা করে তারা লাইফে কখনো শাইন করতে পারে না। এবং তোমরা এইচএসসি তে আসছো নিশ্চয়ই এগুলা বুঝো। মানে তোমাদের আর তো মানে 8-9 এর স্টুডেন্টদের মতো বোঝানোর কিছু নাই। ফাহিম বলছে যে ইকোনমিক্স পড়া হয়নি ভাইয়া। ওকে, ফাইন। না পড়া হলে কোনো সমস্যা নাই। আমরা তো সেজন্য আছি। আচ্ছা, অনেক আলোচনা হইছে। ঠিক আছে, ঠিক আছে। চলো এখন তাইলে আমি বুঝতে পারছি তোমাদের অবস্থাটা পড়া শুরু করি। কারণ মোটামুটি ৯ মিনিট চলে গেছে। হুম? তো চলো আমরা এখন পড়ি। তো ২য় অধ্যায় হচ্ছে ভোক্তা উৎপাদকের আচরণ। আমরা যেহেতু এখানে অনেকেই আসছো যারা মোটামুটি আ পড়ছো এবং আ
এরকম আবার অনেকেই আছে যারা একদমই পড়ো নাই। সো আমরা কিছু কোশ্চেন দেখব, তারপরে সেইটার উপরে এসে আমরা আমল করব বা পড়াশোনা করব। ঠিক আছে? তো দেখো এখানে একটা দেওয়া আছে, আ মানে তোমাদের এই যে প্রথম পত্রের ২য় অধ্যায়, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এখান থেকে ২ টা ফুল সেট কোশ্চেন তোমাদের হবে। কমপ্লিটলি ২ টা ফুল সেট কোশ্চেন হবে। এবং এই ২ টা কোশ্চেন কেমন হইতে পারে? একদম উপযোগ থেকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বের করা। হ্যাঁ? এই উপযোগ টপিক থেকেই পূর্ণাঙ্গ একটা প্রশ্ন চলে আসতে পারে। আরেকটা প্রশ্ন কোথা থেকে হতে পারে? সেটা হচ্ছে তোমার চাহিদা থেকে। তোমার চাহিদা সমীকরণ ২ টা দাম আর ২ টা চাহিদার পরিমাণ দেওয়া থাকতে পারে। সেখান থেকে তোমাদের চাহিদা সমীকরণ গঠন করা লাগতে পারে। অথবা তোমার চাহিদা রেখার হ্রাস বৃদ্ধি, ঠিক আছে? চাহিদা রেখার সংকোচন বা সম্প্রসারণ এই ব্যাপারগুলা নিয়ে থাকতে পারে। অথবা একটা চাহিদা সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে চাহিদা রেখা আঁকতে বলতে পারে। মানে চাহিদা সংক্রান্ত এই জায়গাগুলা থেকে হতে পারে একটা কোশ্চেন। মানে এখান থেকে একটা টাইপের কোশ্চেন তোমাদের হয়। আরেকটা হচ্ছে স্থিতিস্থাপকতা এবং ঢাল নিয়ে, ঠিক আছে? ঢাল নিয়ে খুব একটা কোশ্চেন আসে না। ঢাল সাধারণত এমসিকিউতেই বেশি আসে। তো স্থিতিস্থাপকতা মানে তোমার একটা টাইপ হলো উপযোগ, ঠিক আছে? উপযোগ নিয়ে একটা টাইপের কোশ্চেন হয়। পিওর চাহিদা, চাহিদা সমীকরণ গঠন, চাহিদা রেখার সংকোচন, সম্প্রসারণ, চাহিদা রেখার স্থানান্তর, মানে চাহিদা সংক্রান্ত এই বিষয়গুলো নিয়ে একটা টাইপের কোশ্চেন হতে পারে। আরেকটা টাইপের কোশ্চেন আছে হচ্ছে তোমার স্থিতিস্থাপকতা। অর্থাৎ দ্রব্যের প্রকৃতি নির্ধারণ করা। সেখানে তুমি চাহিদার দাম স্থিতিস্থাপকতা অথবা আয় স্থিতিস্থাপকতা অথবা তোমার হচ্ছে আর স্থিতিস্থাপকতা এইগুলা সংক্রান্ত যে সমস্যা আছে এগুলা নিয়ে একটা টাইপের কোশ্চেন হতে পারে। আরেকটা হচ্ছে তোমার বাজার ভারসাম্য থেকে, ঠিক আছে? একদম লাস্টে গিয়ে বাজার ভারসাম্য থেকে ভারসাম্য দাম অথবা ভারসাম্য পরিমাণ বের করা অথবা চাহিদা রেখা বা যোগান রেখার যেকোনো একটার পরিবর্তনে ভারসাম্যের কেমন পরিবর্তন হবে, ঠিক আছে? এই সংক্রান্ত মানে ২ টা তোমার সমীকরণ দেওয়া আছে। চাহিদা সমীকরণ, যোগান সমীকরণ। সেখান থেকে তোমার ভারসাম্য দাম এবং পরিমাণ বের করতে হতে পারে। তারপরে কোনো কারণে দাম পরিবর্তন হইছে বা সরকার একটা নির্দিষ্ট দাম নির্ধারণ করে দিছে। এখন চাহিদা বা যোগান রেখার কেমন পরিবর্তন হবে? তো মানে বাজার ভারসাম্য এইখান থেকে। তো মোটামুটি তোমরা ৪ টা ব্রডার টপিক নিয়ে পড়াশোনা করতে হয়। চ্যাপ্টারটা একটু বেশ বড়। যেই কারণে কিন্তু আমরা যখন উম আচ্ছা ২য় অধ্যায় পড়ছি কিন্তু অনেকটা টপিক বুঝতে অসুবিধা হয় এবং চিত্রগুলো একদম বুঝি না। ওকে, আমরা আলোচনা করতেছি। আমার যেহেতু ওভারঅল অর্থাৎ আজকে তোমরা বিভিন্ন রকমের স্টুডেন্ট আছো, যে যারা একদমই চ্যাপ্টারটা পড়ো না আবার কেউ অল্প, অল্প পড়ছো। সো আমার ওভারঅল একটা আলোচনা করতে হচ্ছে। তো তার মানে ৪ টা টাইপের একটা ব্রডার ভিউতে যদি চিন্তা করো তাইলে তোমার কোয়েশ্চেন হয়। একটা হচ্ছে স্থিতিস্থাপকতা, একটা চাহিদা সরি, একটা হচ্ছে তোমার এই যে উপযোগ থেকে একটা টাইপের কোশ্চেন হয়, চাহিদা থেকে একটা টাইপের কোশ্চেন, আরেকটা টাইপ হচ্ছে তোমার স্থিতিস্থাপকতা আর একটা বাজার ভারসাম্য। তো এখন এই যে উপযোগ থেকে যেই ধরনের কোশ্চেন হইতে পারে এরকম একটা কোশ্চেন আমরা দেখব। ওকে? তো এইখানে দেখো একটা ছক দেওয়া আছে, যেই ছকে এই পাশে দেওয়া আছে ভোগের একক। মানে একজন মানুষ একই রকম আ একটা জিনিস বিভিন্ন একক ভোগ করতেছে। মনে করো একই জাতের আপেল সে খাওয়া শুরু করছে। ১ম একক আপেল খাওয়ার ফলে তার মোট উপযোগ হচ্ছে ১০। দ্বিতীয় একক আপেল খাওয়ার ফলে হলো কত? ১৮। এই যে ১০ থেকে মোট উপযোগ ১৮ হইছে, এটার মিনিং কি? এটার মিনিং ১ম টা থেকে সে পাইছিল ১০, দ্বিতীয়টা থেকে সে পেল মোট ১৮। তার মানে এই যে দ্বিতীয়টা থেকে আমি ১৮ দেখতে পাচ্ছি, এইটা কিন্তু ১ম আপেল এবং দ্বিতীয় আপেল ২ টা খাওয়ার ফলে তার সর্বমোট উপযোগ কত হইছে সেইটা কিন্তু। অর্থাৎ ১ম একক থেকে সে পাইছিল ১০, দ্বিতীয় থেকে সে পাইছে কিন্তু অ্যাকচুয়ালি ৮। সেই ১০ আর ৮ যোগ করে একসাথে ১৮ হইছে। ওকে? এটা যারা ক্রিকেট খেলো মানে ক্রিকেট খেলা বুঝো তারা আরো ভালো বুঝবা। ঠিক আছে? মানে ১ম বল থেকে রান হইছে ১০। ওকে? দ্বিতীয় বল থেকে রান হইছে ৮। তাইলে ২ বল থেকে মোট রান কত? ১৮। এখানেও কিন্তু ব্যাপারটা তাই। এরপরে ৩ নম্বর এককে মোট উপযোগ কত? এখানে প্রশ্নবোধক দেওয়া আছে। আর এইখানে প্রান্তিক উপযোগ দেওয়া আছে। প্রান্তিক উপযোগ মানে হলো ক্রিকেট খেলায় আমরা যেরকম প্রত্যেক বলে, বলে রান চিন্তা করি না? ১ম বলে ৪ মারছে, দ্বিতীয় বলে ২ নিছে। তাইলে ততক্ষণ পর্যন্ত ওভারে রান কত? ১ম বলে ৪ মারছে, পরেরটায় ২ নিছে। তাইলে ততক্ষণ পর্যন্ত ওভারে রান ৬। কিন্তু প্রত্যেক বলে যদি হিসাব করো ১ম বলে ৪ রান, দ্বিতীয় বলে ২ রান। তো স্পেসিফিক ১ম আপেল খাওয়ার ফলে উপযোগ পাইছি কত? ১০। তার মানে ২ নাম্বার এককের প্রান্তিক উপযোগ সেটা কি হবে? স্পেসিফিক ২ নাম্বার একক খাওয়ার ফলে আমি কত উপযোগ পাইছি? কত? দেখো আগে ছিল ১০ মোট উপযোগ, পরে হইছে ১৮।
তাইলে আমার দ্বিতীয় একক খাওয়ার ফলে মোট উপযোগ বাড়লো কতটুকু? ৮। তার মানে স্পেসিফিক ২ নাম্বার আপেলের জন্য কিন্তু উপযোগ ৮ হবে। ঠিক আছে? সেটাই এখানে বসাতে হয়। এগুলা নিয়ে আমরা আলোচনা করব। বেসিক্যালি এইরকম ভাবে একটা দেখো এরকম দেওয়া আছে, দেওয়ার পর জিজ্ঞেস করছে খ তে প্রান্তিক উপযোগ রেখা নিম্নগামী হয় কেন? তো যাই হোক এটা আমরা ফেস করব। গ-তে প্রশ্ন করছে এবং এইটা কিন্তু একটা বোর্ডে আসছে। ঢাকা বোর্ড ২৩ এ কিন্তু এই কোশ্চেনটা এসছে। ঠিক আছে? তো এবং গ-তে কি প্রশ্ন করছে? উদ্দীপকে উল্লিখিত সূচিটির খালি ঘর পূরণ করো এবং উদ্দীপকে অর্থনীতির কোন বিধি কার্যকর হয়েছে ব্যাখ্যা করো। তো তার মানে এই খালি ঘরগুলো পূরণ করে কোন বিধি কার্যকর হইছে সেটা ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা, ভাইয়া ১ম বলেন যে উপযোগ কি? সেটা বলব। কোনো সমস্যা না। আমি তোমাদেরকে বেসিক থেকেই পড়াবো। বাট যারা অনেকে আবার রিডিং পড়ছো তাদেরও একটা আমি আগে তোমাদের প্রশ্নের আইডিয়া দিয়ে নিচ্ছি। তারপর এটার সমাধান কি, থিওরি কি আমি তোমাদের বলবো। টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে? তো এরপরে আসো উদ্দীপকের আলোকে চিত্রের সাহায্যে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। ওকে? তো তাহলে এখানে আমার কি করতে হবে? মোট এই যে এখানে ছক দেওয়া আছে, এই ছক থেকে মোট উপযোগের একটা চিত্র, একই চিত্রে আবার প্রান্তিক উপযোগও দেখাতে হবে এবং তাদের মধ্যে কেমন সম্পর্ক সেটা ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে? তো এখন চলো তাইলে আমরা আমাদের থিওরিটা পড়ি। একটু দ্রুতই পড়বো। এটা একদমই মানে এটা একটা টাইপের কোশ্চেন। আ এই এই উপযোগ থেকে একটা ফুল সেট কোশ্চেন হয়ে যেতে পারে। সো প্রথমত উপযোগ কি? ঠিক আছে? উপযোগের ইংলিশ হচ্ছে ইউটিলিটি। উপযোগের ইংলিশ হচ্ছে ইউটিলিটি। তো ইউটিলিটি মানে হচ্ছে উপযোগ। উপযোগ বলা হচ্ছে কোনো দ্রব্য বা সেবার অভাব পূরণ করার ক্ষমতাকে উপযোগ বলে। তো আমি আবারও বলি কোনো দ্রব্য বা কোনো সেবার অভাব পূরণ করার ক্ষমতাকে উপযোগ বলে। এই যে আমি ১ গ্লাস পানি খেলে আমার তৃষ্ণা মিটে। তার মানে এটা তো আমার পানি আমার এক ধরনের অভাব পূরণ করছে, অভাব মিটিয়েছে। তার মানে পানির উপযোগ আছে। আবার আমি ভাত খেলে আমার ক্ষুধা নিবারণ হয়। এই যে ভাত আমার ক্ষুধা নিবারণ করতে পারল, তার মানে ভাত আমার একটা অভাব পূরণ করতে পারছে। এই যে ভাতের অভাব পূরণ করার ক্ষমতা, এইটাকেই বলা হচ্ছে উপযোগ বা ইউটিলিটি। তো এটাই। কোন দ্রব্য বা সেবার অভাব পূরণ করার ক্ষমতাকে উপযোগ বলে। আমি কোন খাবার খেলে আমার ক্ষুধা নিবারণ হচ্ছে, পানি খেলে আমার তৃষ্ণা মিটতেছে। তার মানে প্রত্যেকটা জিনিসের অভাব পূরণ করার ক্ষমতা আছে। এই যে অভাব পূরণ করার ক্ষমতা, এটাই উপযোগ। আমি একটা গাছের কাঠ দিয়ে আমি আমার ফার্নিচার তৈরি করতেছি। তার মানে কাঠের কিন্তু আমার অভাব পূরণ করার ক্ষমতা আছে। এই যে কাঠের অভাব পূরণ করার ক্ষমতা, এইটাই হচ্ছে কাঠের উপযোগ। সো কোন দ্রব্য বা সেবার অভাব পূরণ করার ক্ষমতাকে উপযোগ বলে। এখন আসো, তো এই উপযোগ কিসের হইতে পারে? এটা দ্রব্যেরও হতে পারে, এটা সেবারও হতে পারে। এই যে কাঠ, পানি এগুলো তো ধরা যায়, ছোঁয়া যায়। সো এগুলা দ্রব্য। আবার ডাক্তার আমাকে সেবা দিচ্ছে, এইটাও আমার এক ধরনের অভাব পূরণ করতেছে। শিক্ষক আমাকে পড়াচ্ছে, আমার জ্ঞানের দীনতা দূর হচ্ছে, এইটাও এক ধরনের অভাব পূরণ করতেছে। এই যে ডাক্তারের সেবা, তারপরে শিক্ষকের পড়ানো এগুলো প্রত্যেকটা সেবার মধ্যে পড়ে। সো এইগুলোরও কিন্তু উপযোগ আছে। তার মানে শিক্ষকের পড়ানো, ডাক্তারের তোমার চিকিৎসা এই প্রত্যেকটা এগুলারও কিন্তু উপযোগ আছে। কারণ এগুলা অভাব পূরণ করতে পারে। এইজন্য বলা হচ্ছে কোন দ্রব্য বা সেবার অভাব পূরণ করার ক্ষমতাকে উপযোগ বলে। এখন উপযোগ অনেকগুলা রকমের হইতে পারে। তো এখানে মূলত ৫ রকমের, বেশিরভাগ জায়গায় ৫ রকমই আলোচনা করা হয়। সো উপযোগের শ্রেণীবিভাগগুলা কি, কি? রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময় ও কালগত উপযোগ, সেবাগত উপযোগ আর হচ্ছে সত্যগত উপযোগ। এবং এগুলার নাম দেখেই কিন্তু তুমি বুঝে ফেলতে পারো। রূপগত উপযোগ জিনিসটা কি? রূপ মানে চেহারা। কোন দ্রব্যের চেহারা পরিবর্তন করার কারণে বা রূপের পরিবর্তনের কারণে তার যদি অভাব পূরণ করার ক্ষমতা বেড়ে যায় বা নতুন কোনো অভাব পূরণ করতে পারে, তাহলে সেটা হচ্ছে তোমার রূপগত উপযোগ। মানে রূপের পরিবর্তন বা চেহারার পরিবর্তনের কারণে কোনো দ্রব্যের অভাব পূরণ করার ক্ষমতা যদি বাড়ে বা নতুন কোনো অভাব সে পূরণ করতে পারে, তাহলে সেটা রূপগত উপযোগ। কেমন ব্যাপারটা? কাঠের কিন্তু এক ধরনের উপযোগ আছে। ঠিক আছে? কাঠ আমার জ্বালানি এই সেই আমি নানান কাজে ব্যবহার করতে পারি। কিন্তু সেই কাঠ থেকে আমি একটা চেয়ার তৈরি করলাম। এই যে কাঠ থেকে চেয়ার তৈরি করলাম, কাঠের এক ধরনের উপযোগ ছিল। আর চেয়ারের কিন্তু উপযোগ বা অভাব পূরণ করার ক্ষমতা ভিন্ন হয়ে গেল। এই যে কাঠ থেকে চেয়ার তৈরি করলাম, চেহারার পরিবর্তনে তার নতুন আরেকটা অভাব পূরণ করার ক্ষমতা তৈরি হলো। এই ট্রান্সফরমেশনটাকে বা এই পরিবর্তনটাকে আমি বলতেছি রূপগত উপযোগ। তার মানে তোমার পরীক্ষায় এমসিকিউ আসতে পারে, কাঠ থেকে চেয়ার তৈরি করা হলো।
এটা কোন ধরনের উপযোগ? উত্তর হবে রূপগত উপযোগ। এরপরে আসো স্থানগত উপযোগ। একই, স্থান পরিবর্তন করার কারণে কোনো দ্রব্যের যদি অভাব পূরণ করার ক্ষমতা বেড়ে যায়, সেটা স্থানগত উপযোগ। আমি একটা খুব ক্লাসিক উদাহরণ দেই, যে জয়পুরহাট অথবা বগুড়া এই অঞ্চলে আলু পাওয়া যায়, প্রচুর আলু উৎপাদন হয়। সব জায়গায় আমি এইটাই দেই। বা আমাদের পাবনাতে প্রচুর পেঁয়াজ উৎপাদন হয়। তো এইসব জায়গাগুলোতে কিন্তু পেঁয়াজের দাম অথবা আলুর দাম অনেক কম। কিন্তু তুমি যদি এটাকে ঢাকায় নিয়ে আসো, এটার দাম বেড়ে যায়। মানুষ এটা বেশি দাম কেন দিচ্ছে? কারণ সে বেশি গুরুত্বপূর্ণ মনে করতেছে, এইজন্য এটার জন্য বেশি টাকা পে করতেছে। এই যে জয়পুরহাটের আলু তুমি ঢাকায় নিয়ে আসলা, তখন মানুষের কাছে এটার গুরুত্ব বেড়ে গেল। এই ঘটনাটাকে বলা হচ্ছে স্থানগত উপযোগ। মানে স্থান পরিবর্তনের কারণে কোনো দ্রব্যের যদি অভাব পূরণ করার ক্ষমতা বেড়ে যায় বা নতুন অভাব পূরণ করার ক্ষমতা তৈরি হয়, তখন সেটাকে স্থানগত উপযোগ বলবো। এটাও আসবে, জয়পুরহাটের আলু ঢাকায় নিয়ে আসছে, কোন ধরনের উপযোগ? এটা স্থানগত উপযোগ, স্থান পরিবর্তন হইছে। তোমার সুন্দরবনের কাঠ, যদিও এটা কিন্তু নিষিদ্ধ। তো ধরো সুন্দরবনের কাঠ ঢাকায় নিয়ে আসা হইছে। তো এই স্থান পরিবর্তনের কারণে এইটার অভাব পূরণ করার ক্ষমতা বাড়ে, মানুষের এটার গুরুত্ব বাড়ে মানুষের কাছে। সো এটা স্থানগত উপযোগ। মাইশা, তুমি কি ক্লাসে ছিলা না নাকি? উপযোগ বলতে বোঝানো হচ্ছে কোনো দ্রব্য বা সেবার অভাব পূরণ করার ক্ষমতা। ঠিক আছে? কোনো দ্রব্য বা সেবার অভাব পূরণ করার ক্ষমতাকে উপযোগ বলে। আমি পোশাক পরলে আমার লজ্জা নিবারণ হচ্ছে। মানে পোশাক আমার কোনো না কোনো অভাব পূরণ করতেছে। এই যে পোশাকের অভাব পূরণ করার ক্ষমতা, এটাকেই বলা হচ্ছে উপযোগ। পানি খেলে তৃষ্ণা মিটে। পানি যে আমার তৃষ্ণা মেটানোর ক্ষমতা রাখে, এইজন্য পানির উপযোগ আছে। ঠিক আছে? পোশাকের উপযোগ আছে। খাবার খেলে আমার ক্ষুধা নিবারণ হয়। এই যে খাবার খেলে ক্ষুধা নিবারণ হয় বা খাবারের ক্ষুধা নিবারণ করার ক্ষমতা, এটাকেই বলা হচ্ছে উপযোগ। ঠিক আছে? এখন আসো সময় বা কালগত উপযোগ। সময় বা কালের পরিবর্তনে কোনো দ্রব্য বা সেবার অভাব পূরণ করার ক্ষমতা বাড়লে বা নতুন করে তৈরি হলে তখন সেটাকে সময়গত উপযোগ বলে। যেমন ধরো আইসক্রিম, শীতকালে ওর গুরুত্ব আমার কাছে একরকম, কিন্তু গরমকালে সেটার গুরুত্ব অন্যরকম বা গুরুত্ব বেড়ে যায়। এই যে সময়ের পরিবর্তনে কোনো দ্রব্য বা সেবার যদি অভাব পূরণ করার ক্ষমতায় ভিন্নতা তৈরি হয়, তখন সেটাকে সময় বা কালগত উপযোগ বলে। সেবাগত উপযোগ, এই যে সেবার মাধ্যমে যে অভাব পূরণ করা হয়, এটা সেবাগত উপযোগ। শিক্ষক পড়াচ্ছে, তারপরে মানে ডাক্তার চিকিৎসা দিচ্ছে, এগুলা সেবাগত উপযোগের মধ্যে পড়ে। আর সত্যগত উপযোগ কি? সত্য মানে হচ্ছে মালিকানা। মালিকানা মালিকানা পরিবর্তনের কারণে যদি কোনো দ্রব্য বা সেবার অভাব পূরণ করার ক্ষমতা বাড়ে বা নতুন করে অভাব পূরণ করার ক্ষমতা তৈরি হয়, তখন সেটাকে বলতেছে হচ্ছে সত্যগত উপযোগ। যেমন একটা রাজা, তার কাছে ৫,০০০ বিঘা জমি আছে। ১ বিঘা জমি তার অনেক মনোযোগ দিয়ে চাষ করানোর দরকার নাই। তো রাজার কাছে যখন জমি আছে, তখন সেটাতে আ ১০ মণ বা ২০ মণ ধান উৎপাদন হচ্ছে। কিন্তু সে সেটাকে একটা ভূমিহীন কৃষককে দিয়ে দিল। একটা সাধারণ কৃষককে দিয়ে দিল। সেই কৃষক কিন্তু ওই ১ বিঘা জমি অনেক মনোযোগ দিয়ে চাষ করবে। তখন দেখা গেল ওইখানে ওই একই জমিতে আগে হতো ২০ মণ ধান উৎপাদন, এখন ৩০ মণ ধান উৎপাদন হচ্ছে। তো তার মানে কি জমির উৎপাদনশীলতা বেড়ে গেল না? এই যে জমির উৎপাদনশীলতা বেড়ে গেল মালিকানা পরিবর্তন করার কারণে, এজন্য এটাকে বলা হচ্ছে সত্যগত উপযোগ। সত্য মানে মালিকানা। ওকে? সো এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। এই তোমরা একটু আমাকে কমেন্টে বলো, এতটুকু পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো? একটু ফাস্ট, আমাদের হাতে সময় কম। আমরা মোটামুটি ধরে রাখতে পারো ৮টা পর্যন্ত ক্লাস করব। ওকে? আচ্ছা, একজন জিজ্ঞেস করেছে, "ভাইয়া ক্লাস শেষে কি স্লাইড দিবেন কি?" এইটার স্লাইড আমি আসলে তোমাদেরকে ঠিক কনফার্ম বলতে পারছি না। বাট তোমাদের 2.0 তে যে ক্লাসগুলো হবে, ওই ক্লাসগুলোর পরপরই তোমরা অ্যাপসে স্লাইড পেয়ে যাবা। আচ্ছা, সুমাইয়া আক্তার বলেছো ক্লিয়ার। যারা বুঝো নাই তারাও কিন্তু জানিও কোনটায় সমস্যা থাকলে। আচ্ছা, একজন বলছে সিকিউ করান প্লিজ ভাইয়া। সিকিউ তো করাবো। আগে তোমাদের বেসিক আইডিয়াটা দিতে হবে। এখন এই যে উপযোগ, ১ গ্লাস পানি খেলে আমার কতটুকু শান্তি লাগে? অথবা একটা আপেল খেলে আমার কতটুকু শান্তি লাগে? এটা পরিমাপ করা দরকার। তাই না? ৫ নাম্বারটা তো বললাম যে সত্য মানে মালিকানা।
তো মালিকানার পরিবর্তন করার কারণে যদি কোনো দ্রব্য বা সেবার অভাব পূরণ করার ক্ষমতা বাড়ে, উৎপাদনশীলতা বাড়ে, তখন সেটাকে মালিকানাগত উপযোগ বা সত্ত্বগত উপযোগ বলতেছে। ঠিক আছে? আচ্ছা, কেউ বলতেছে রূপগত, কেউ স্থানগত, তাহলে তো সবগুলা আবার পড়াতে হবে। এই তোমরা কি মনোযোগ দিচ্ছ না? বলো তো? সত্ত্বগত উপযোগ মানে, সত্ত্ব মানে হলো মালিকানা, ওনারশিপ। তো মালিকানার পরিবর্তন করার কারণে কোনো দ্রব্য সেবার যদি অভাব পূরণ করার ক্ষমতা বাড়ে, উৎপাদনশীলতা বাড়ে, হ্যাঁ? তো তখন সেটাকে বলা হচ্ছে সত্ত্বগত উপযোগ বা মালিকানাগত উপযোগ। একই জিনিস। তো এখন আমি কি বলছি যে একটা রাজার কাছে ৫,০০০ বিঘা জমি আছে। প্রতি বিঘায় তার ধান উৎপাদন হচ্ছে ২০ মণ। এখন সে ১ বিঘা জমি একটা গরিব কৃষককে দান করে দিল। সেই জমিটা নিয়ে সে একই কৃষক অনেক মনোযোগ দিয়ে ফসল উৎপাদন করল। সেই জমিতে এবার আর ২০ মণ না ৩০ মণ ধান উৎপাদন হইছে। তো মালিকানা পরিবর্তনের কারণে দেখো ওই একই জমির উৎপাদন ক্ষমতা বেড়ে গেল। এই মালিকানা পরিবর্তনের কারণে যেহেতু ওর উৎপাদন ক্ষমতা বাড়ছে, এটাকে সত্ত্বগত বা মালিকানাগত উপযোগ বলা যাচ্ছে। এরপরে একজন জিজ্ঞেস করছে স্থানগত উপযোগ। স্থান পরিবর্তন করার কারণে যদি কোনো দ্রব্য বা সেবার অভাব পূরণ করার ক্ষমতা বাড়ে, তখন সেটাকে স্থানগত উপযোগ বলে। অর্থাৎ পাহাড়ি এলাকায় প্রচুর আনারস হয়। পাহাড়ি এলাকায় মানুষের কাছে আনারসের গুরুত্ব যতখানি, এটা যদি ঢাকায় নিয়ে আসা হয়, মানুষের কাছে কিন্তু ওই একই আনারসের গুরুত্ব অনেক বেড়ে যাবে। এই যে শুধুমাত্র আমি রাঙামাটির আনারস ঢাকায় নিয়ে আসলাম, ঢাকার মানুষের কাছে আনারসের গুরুত্ব বেড়ে গেল। এটা কি স্থান, কেবলমাত্র স্থান পরিবর্তন করার কারণে এটা হইছে। এজন্য এটাকে বলা হচ্ছে স্থানগত উপযোগ। এবং মানুষের কাছে কোনো একটা পণ্যের গুরুত্ব কম নাকি বেশি, এটার সিগন্যালটা কোথা থেকে পাওয়া যায়? মানুষ ওই পণ্যটার জন্য কয় টাকা দিতে রাজি সেইটার উপর ভিত্তি করে। তো তুমি যদি রাঙামাটিতে যাও, ১ পিস আনারসের জন্য ওইখানকার মানুষ ১০ টাকাই দিবে না। ১০ টাকারও কম। ৫ টাকা ৭ টাকায় আনারস কিনে। ওই আনারসটা ঢাকাতে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। তার মানে ঢাকার মানুষের কাছে ওইটার গুরুত্ব বেশি। ঢাকায় আসলে মানুষ মনে করতেছে এটার অভাব পূরণ করার ক্ষমতা বেড়ে গেছে। এই যে স্থান পরিবর্তনের কারণে এর অভাব পূরণ করার ক্ষমতা বাড়লো, মানুষের কাছে এর গুরুত্ব বাড়লো। এটাই স্থানগত উপযোগ। স্থান পরিবর্তনের কারণে এটা হইছে। একজন জিজ্ঞেস করছো রূপেরটা বুঝতেছো না। রূপ মানে চেহারা। কোন একটা জিনিসের চেহারা পরিবর্তন হইলে যদি তার অভাব পূরণ করার ক্ষমতা বাড়ে বা নতুন কোনো অভাব পূরণ করতে পারে, সেটা রূপগত উপযোগ। কি বললাম? কাঠের রূপ বা চেহারা একরকম। সেটা পরিবর্তন হয়ে হয় চেয়ার। চেয়ারের চেহারা ভিন্ন। এই যে রূপের বা চেহারার পরিবর্তনে কাঠের যেই অভাব পূরণ করার ক্ষমতা ছিল, ব্যবহারযোগ্যতা ছিল, চেয়ারের অভাব পূরণ করার ক্ষমতা তো ডিফারেন্ট। এই যে চেহারার পরিবর্তনের কারণে অভাব পূরণ করার ক্ষমতা বাড়লো বা চেয়ারের নতুন অভাব পূরণের ক্ষমতা তৈরি হয়েছে, এটা রূপগত উপযোগ। আচ্ছা, ফাতেমা বলছে যে ভাইয়া শেষের অংশগুলো একটু বোঝালে ভালো হয়। দেখো অনেকেই আছে একদমই বেসিক থেকে মানে ওদের সমস্যা। তো আমি তো শেষে গেলে ওদের জন্য আরো টাফ হয়ে যাবে। সো আমরা যখন মানে কোর্সে যাব, ঠিক আছে? এই একটা সেকেন্ড চ্যাপ্টারের উপরে ৫ টা ক্লাস থাকবে। কয়টা? ৫ টা। সো প্রত্যেকটা জিনিস আমরা ধরে, ধরে শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আশা করি এখন তোমরা বুঝছো। এখন উপযোগের পরিমাপ। ঘটনা হলো এই যে বলতেছিলাম যেটা, যে ১ গ্লাস পানি খেলে আমার কতটুকু শান্তি লাগে, কতটুকু তৃপ্তি আমি পেলাম। অথবা একটা আপেল খেলে আমার কতটুকু উপযোগ তৈরি হইছে। সেই উপযোগটা তো আমার মাপা দরকার। ঠিক আছে? সেই উপযোগটা মাপা দরকার। তো সেই উপযোগটা আমরা মাপার জন্য ২ টা অ্যাপ্রোচ আছে। একটা হচ্ছে সংখ্যাবাচক পরিমাপ বা কার্ডিনাল মেজারমেন্ট, আরেকটা হচ্ছে পর্যায়বাচক পরিমাপ বা অর্ডিনাল মেজারমেন্ট। ঠিক আছে? শোনো, তোমরা একটু মনোযোগ দাও ক্লাসটাতে। যদি তোমরা ধরো ক্লাস করতেছো এর পাশাপাশি তোমরা মেসেঞ্জারে একটু ঘুরে আসো, এদিকে ওদিকে তাকাও, তাইলে কিন্তু ইকোনমিক্স ক্লাস তোমরা করতে পারবা না। ইকোনমিক্স ক্লাস একদম পেন অ্যান্ড পেপারস নিয়ে একদম ফরমাল সেটআপে তোমাদের করতে হবে। আদারওয়াইজ ধরতে পারবা না। তো এখন দেখো, একজন জিজ্ঞেস করছে ভাইয়া ক্লাস শেষে কি এগুলা এই আজকে তোমরা নোট পাবা না, বাট তোমাদের মানে কোর্সে যখন মানে তোমরা ক্লাস শুরু হবে মানে বা কোর্সে নোট দিয়ে দেওয়া হয়। আজকে নোট দেওয়া মনে হয় না হবে। আমি তাও একটু এটা অবসেশন মানে যারা অপারেশনে আছে তাদের সাথে আমি একটু কথা বলে দেখব। তো দেখো, তাহলে আমাদের এই উপযোগ পরিমাপ করা যায় ২ ভাবে। একটা হচ্ছে সংখ্যাবাচক পরিমাপ, একটা পর্যায়বাচক পরিমাপ। তো সংখ্যাবাচক পরিমাপটা কেমন? ধরো আমি ১ গ্লাস পানি খেলাম। তো এখন আমি এই ১ গ্লাস পানি খেলে কতটুকু তৃপ্তি পাইছি, এটা যদি সংখ্যায় আমি প্রকাশ করতে পারি, তখন সেটাকে বলা হবে সংখ্যাবাচক পরিমাপ।
সংখ্যাবাচক পরিমাপের একক হলো ইউটিল। তো একক হলো ইউটিল। তো ধরো আমি প্রথমে 1 গ্লাস পানি খেলাম, আমার তৃপ্তি লাগছে, আমি মনে করলাম এটা হচ্ছে 10 ইউটিল তৃপ্তি পাইছি। এই যে দেখো সংখ্যাটা 10, এরকম সংখ্যায় যদি প্রকাশ করা যায় তখন সেটাকে সংখ্যাবাচক পরিমাপ বলে। এখন সংখ্যাবাচক এই পরিমাপটাকে বলা হয় এটা একটা অবাস্তব ধারণা। কেন এটা অবাস্তব ধারণা বা এটা বাস্তবসম্মত না? তো তারপরেও এটা ইকোনমিক্সে ব্যবহার করা হয়, কারণ কি হিসাব নিকাশের সুবিধার্থে। তো সংখ্যাবাচক পরিমাপটা এটা কেন অবাস্তব? তুমি তোমার ওজন যখন পরিমাপ করো তখন তুমি কি করো? তোমাকে বলা হয় যে তুমি 50 কেজি। 50 কেজি মানে কি? মানে পৃথিবীর বিজ্ঞানীরা একটা জায়গায় একত্রে হয়ে তারা একটা স্ট্যান্ডার্ড ঠিক করছে যে 1 কেজি মানে এতটুকু। একটা আমরা 1 কেজির পাথর ইউজ করি না? এটা কিন্তু স্ট্যান্ডার্ড সারা পৃথিবীতে একই রকম যে এতখানি পাথরের ওজন 1 কেজি। তো তুমি 50 কেজি মানে ওই স্ট্যান্ডার্ড পাথরের তুলনায় তুমি 50 গুণ ভারী। ঠিক আছে? তো এখন আমি 1 গ্লাস পানি খাওয়ার ফলে আমি বললাম যে আমি 10 ইউটিল উপযোগ পাইছি বা 10 ইউটিল তৃপ্তি পাইছি। তো এই যে 10 ইউটিল তৃপ্তি পাইছি, তো তার মানে আমি 1 ইউটিলের 10 গুণ পাইছি। কিন্তু পৃথিবীতে তো এরকম কোনো আইডিয়াল জিনিসই নাই যে 1 ইউটিল মানে এতখানি তৃপ্তি। এটা কি ঠিক করা যায়? মানে এটা তো একটা ফিলিংস। 1 কেজি মানে এতখানি পাথর। ওই যে তোমাদের 1 কেজির যে পাথর আছে এটা ঠিক করা আছে। কিন্তু সংখ্যাবাচক পরিমাপ যে আমি করব উপযোগের সেইটার একক বলা হলো ইউটিলকে। এটা কিন্তু একটা এমসিকিউ, ওকে? যে উপযোগ পরিমাপের সংখ্যাবাচক একক হলো ইউটিল। এটা কিন্তু এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। সো 1 ইউটিল মানে কতখানি তৃপ্তি এটা তো ঠিক করা নাই। এটা এক একজনের জন্য এক এক রকম হবে। তুমি 1 গ্লাস পানি খেয়ে হলো কি শান্তি, 20 ইউটিল তৃপ্তি পাইছি। কারণ তুমি দৌড়ায় আসছো। আর আমি বসেছিলাম, আমি খেলাম, আমার মনে হচ্ছে আমি 5 ইউটিল পাইছি। তো এই যে 5 ইউটিল আর 20 ইউটিল এটার তো মানে কোনো ভ্যালিডিটি নাই। কারণ এটা ওর মনে হইছে, ও বলছে, আমার মনে হইছে, আমি বলছি। 1 ইউটিল মানে কতখানি তৃপ্তি এটা আমরা কেউ জানি না। সো এই কারণে এটাকে বলা হচ্ছে যে এটা কোনো বাস্তবসম্মত ধারণা না। 2 নাম্বার হলো পর্যায়বাচক বা অর্ডিনাল মেজারমেন্ট। অর্ডিনাল বা পর্যায়বাচক মানে অর্ডার। ঠিক আছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ক্লাসে ফার্স্ট হয়, সেকেন্ড হয়, থার্ড হয়। মানে তোমাকে 3 গ্লাস পানি খেতে দিল। 3 গ্লাস পানি খেতে দেওয়ার পরে প্রথম গ্লাস খেলে, দ্বিতীয় গ্লাস খেলে, তৃতীয় গ্লাস খেলে। এখন তোমাকে বলল যে তুমি র‍্যাংকিং করো। কোন গ্লাস থেকে তুমি বেশি তৃপ্তি পাইছো, কোনটা থেকে কম পাইছো। তখন বললাম প্রথম গ্লাস থেকে বেশি পাইছি, এটা ফার্স্ট। দ্বিতীয় গ্লাস থেকে একটু কম পাইছি, এটা সেকেন্ড হইছে। তারপর একটা থার্ড হইছে। তো এই যে তুমি র‍্যাংকিং করতেছো এইটাকে বলা হচ্ছে পর্যায়বাচক পরিমাপ। এইটা বেশি বাস্তবসম্মত। তোমাকে 3 গ্লাস পানি দিল। কোনটা থেকে কয় ইউটিল তৃপ্তি পাইছো এটা কিন্তু আসলে বলা যায় না। এক একজনের জন্য এক এক রকম হবে। কিন্তু তুমি বুঝতেছো এইটা আমি বেশি মজা পাইছি, এইটা কম মজা পাইছি। কতখানি কম বেশি এটা তো ফিলিংস, বোঝানো যায় না। কিন্তু কোনটায় বেশি কোনটায় কম এটা আমরা বুঝতে পারি। সো র‍্যাংকিং দিয়ে প্রকাশ করা যায়। কিন্তু আমরা ম্যাথটাতে ব্যবহার করব এই ইউটিলটাই, ওকে? এখন আসো আরো কিছু আইডিয়া আছে যেগুলো আমাদের লাগে, যে প্রাথমিক উপযোগ। এটা তো আমরা বুঝি। কোন একটা দ্রব্যের প্রথম একক ভোগ করলে যে উপযোগ পাওয়া যায় সেটাকে প্রাথমিক উপযোগ বলতেছে। এটা ইজি। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ, খুব গুরুত্বপূর্ণ। ওকে? প্রান্তিক মানেই হলো, মনে রাখবা যারা ইকোনমিক্স ভালো করতে চাও, এটা একটা বেসিক জিনিস। প্রান্তিক মানে হলো অতিরিক্ত একক। তাহলে কি প্রান্তিক মানে হলো অতিরিক্ত এক একক। তো প্রান্তিক উপযোগ মানে বলা হচ্ছে কোনো একটা দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগ করলে অতিরিক্ত যে উপযোগটা পাওয়া যায় সেটাকেই প্রান্তিক উপযোগ বলে। ধরো কোনো একটা আপেল আমি খেলাম, খাওয়ার ফলে আমি মোট উপযোগ পেলাম 10। এখন দ্বিতীয় একক খাওয়ার ফলে, দ্বিতীয় একক আমি খেলাম মানে এটা তো এক্সট্রা আরেকটা ইউনিট খাচ্ছি। প্রথম একক খাওয়ার পরে সেকেন্ড আরেকটা ইউনিট আমি খাচ্ছি। তাহলে 2 নাম্বার আপেলটা যখন খাচ্ছি তখন স্পেসিফিক 2 নাম্বার আপেল খাওয়ার কারণে আমি উপযোগ পেলাম 8। তাহলে আগেরটায় পাইছিলাম 10, এটাই পেলাম 8। দুইটা মিলে মোট উপযোগ 18 হইছে। তাই তো? তো এখন এটাই বলতেছে কোন একটা দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগ করলে যে বাড়তি উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে। এখন এইটা আমরা একটা ছকের মাধ্যমে দেখতে পারি। এখানে একটু খেয়াল করো। একটা দ্রব্যের প্রথম একক আমি ভোগ করলাম, মনে করো একটা আপেল খেলাম, খাওয়ার ফলে আমার মোট উপযোগ হলো কত? 10। অতিরিক্ত আর এক একক আমি এখন ভোগ করতেছি, মানে সেকেন্ড আপেলটা খেলাম, খাওয়ার ফলে আমার মোট উপযোগ হয়ে গেল 18। তো
তো মোট উপযোগ 18 মানে কি, প্রথম আর দ্বিতীয়টা দুইটা মিলে তোমার তৃপ্তির পরিমাণ 18। দ্বিতীয় এককে মোট উপযোগ 18 মানে প্রথম আর দ্বিতীয় দুইটার যেই তৃপ্তি, দুইটার যে উপযোগ সেটা মিলে হইছে 18। কিন্তু স্পেসিফিক 2 নাম্বারটা খাওয়ার ফলে তুমি কতখানি এক্সট্রা পাইছো, 2 নাম্বার আপেল খাওয়ার ফলে শুধুমাত্র 2 নাম্বারের জন্যই তোমার উপযোগ কতখানি, এটা কত? তাহলে আগে ছিল 10 হয়ে গেল 18, তাহলে বাড়লো কতখানি, 8। 8 বাড়ছে। সো 2 নাম্বারটার জন্য তুমি উপযোগ যেটা পাইছো সেটা হলো 8। তো এই যে দেখো প্রান্তিক উপযোগ 8 কিন্তু লেখা। এই জন্য বলা হচ্ছে কোনো একটা দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগ করলে যে অতিরিক্ত উপযোগটা পাওয়া যায় সেটাই প্রান্তিক উপযোগ। আবার পরেরটা দেখো, এবার আমি 3 নাম্বার আরেক মানে অতিরিক্ত আরেক একক খাবো, খেলাম 3 নাম্বার একক খাওয়ার ফলে মোট উপযোগ কত হলো, 24। মোট উপযোগ 24 মানে প্রথমটা থেকে যে উপযোগ পাইছিলাম, দ্বিতীয়টা থেকে পাইছিলাম এবং তৃতীয়টা থেকে পাইছিলাম, তিনটার যোগফল, তিনটার যোগফল 24। কিন্তু স্পেসিফিক 3 নাম্বার যে আপেলটা খাইছি এইটা থেকে আমার উপযোগটা কত, মানে 3 নাম্বার এককের প্রান্তিক উপযোগ কত জিজ্ঞেস করতেছে। প্রান্তিক উপযোগ মানে স্পেসিফিক যে একটা আমি খেলাম সেইটার উপযোগ কত, মানে এখানে 3 নাম্বারটা খেলাম, 3 নাম্বারের প্রান্তিক উপযোগ কত, মানে 3 নাম্বার থেকে কতখানি আসছে। তো 2 নাম্বার পর্যন্ত ছিল 18, যেই 3 নাম্বার একক খেলাম এটা হয়ে গেল কত, 24। তাহলে 3 নাম্বারের কারণে বাড়ছে কতখানি, 6। 18 থেকে হয়েছে 24, কত বাড়ছে, কত 6। এই 6টা কোথা থেকে আসলো, আকাশ থেকে তো টপকায় নাই, এই 3 নাম্বার একক খাওয়ার ফলে হয়েছে। সো 3 নাম্বার এককের প্রান্তিক উপযোগ এই দেখো 6। তার মানে মোট উপযোগের ক্ষেত্রে, মোট উপযোগ যদি আমরা পরেরটা থেকে আগেরটা বিয়োগ করি তাহলে প্রান্তিক উপযোগ পাওয়া যায়। মানে প্রান্তিক উপযোগ ব্যাপারটা হইলো একটা ওভারে তোমার রান হইছে মনে করো 12 সবগুলা বল মিলায়, আর প্রত্যেক বলে বলে যে রান হইছে না, করে করেই তো 12 হইছে, প্রত্যেক বলে বলে রানটা হইলো প্রান্তিক উপযোগ। আর সবগুলা প্রান্তিক উপযোগ আমরা যোগ করলে ওই ওভারের মোট উপযোগ বা মোট রানটা পাই। তো প্রান্তিক উপযোগগুলা যোগ করলে কিন্তু মোট উপযোগ পাওয়া যায়। খেয়াল করো জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং। এই যে প্রথমটার প্রান্তিক উপযোগ 10, মোট উপযোগও 10, প্রান্তিক উপযোগ দ্বিতীয়টার 8, মানে স্পেসিফিক দ্বিতীয়টা খাওয়ার ফলে উপযোগ কত হয়েছিল, 8। তাহলে স্পেসিফিক প্রথমটা থেকে পাইছি 10, দ্বিতীয়টা থেকে পাইছি 8, দুইটা যোগ করি 10 আর 8 18, দেখো মোট কিন্তু 18 পেলাম। আবার তৃতীয় একক পর্যন্ত মোট উপযোগ 24, কিভাবে হলো, প্রথমটার জন্য প্রথম আপেল থেকে পাইছি 10, দ্বিতীয় থেকে পাইছি 8, তৃতীয় থেকে 6, এই তিনটা যোগ করো 10 8 18 6 24, দেখো 24 পাইছো। মানে প্রান্তিক গুলা যোগ করলে প্রত্যেক বলে বলে যে রান যোগ করলে আমরা ওভারের মোট রান যেরকম পাই, এইখানে প্রত্যেক আপেল থেকে কতখানি পাইছি সেটা যোগ করলে মোট পাই, যে মোট তিনটা খাওয়ার ফলে কি অবস্থা হয়েছে। ওকে, তো এইটাই বলা হচ্ছে যে কোন একটা দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগ করলে যে অতিরিক্ত উপযোগটা পাওয়া যায় সেটাকে প্রান্তিক উপযোগ বলে। এই তোমরা প্রান্তিক উপযোগটাকে বুঝছো, আমাকে একটু কমেন্টে বলো তো প্রান্তিক উপযোগটা কি বোঝা গেছে, এই আমাকে কমেন্টে জানাও প্রান্তিক উপযোগটা বুঝছো কিনা। আর বিশেষ করে আরো যারা নতুন এসছো তোমরা কিন্তু একটু রেসপন্স করবা, নাহলে আমি বুঝতে পারবো না যে তোমরা বুঝতে পারতেছো কিনা। ওকে, ঠিক আছে। তো এখন আসো মোট উপযোগটা কি। মোট উপযোগ বলতেছে একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা দ্রব্যের সবগুলো একক ভোগ করার ফলে যে উপযোগ পাওয়া যায় সেটা হচ্ছে মোট উপযোগ। মানে তোমার কাছে একই রকম 3টা আপেল আছে, তো মোট উপযোগ মানে কি, 3টা আপেলই তুমি খেয়ে ফেললা, একটা একটা করে 3টা খেলে, 3টা খাওয়ার ফলে সর্বমোট যে উপযোগটা পাও সেটাই মোট উপযোগ। তো এটাই বলতেছে যে কোনো একটা নির্দিষ্ট সময় একটা দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে। মানে কোনো একটা দ্রব্যের সবগুলো একক ভোগ করার ফলে যে উপযোগ পাওয়া যায় সেটা হচ্ছে মোট উপযোগ। ঠিক আছে, এখন আসো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কি,
ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা এখন আমরা এটা বোঝার আগে একটা কোশ্চেন তোমাদের জন্য, সেটা হলো ধরো আমি 3টা আপেল খাবো পরপর, ওকে? 3টা আপেল খাবো, একই রকম আপেল। তো প্রথম আপেলটা খেলাম, খাওয়ার ফলে আমি স্পেসিফিক প্রথম আপেল থেকে উপযোগ পেলাম 10, ওকে? এর পরে আমি 2 নাম্বার আরেকটা আপেল খেলাম। এই আপেল খাওয়ার ফলে আমার যে উপযোগটা হবে, মানে স্পেসিফিক 2 নাম্বার থেকে, মানে 2 নাম্বার আপেলের প্রান্তিক উপযোগ নিয়ে আমরা কথা বলতেছি, সেটা কি প্রথম আপেল যে 10 হয়েছিল তার চেয়ে কম হবে, বেশি হবে নাকি সমান হবে? এটা একটা প্রশ্ন। প্রশ্নটা আবার একটু বুঝো। আমি 3টা আপেল খেতে চাই পরপর, প্রথম আপেল থেকে আমি প্রান্তিক উপযোগ পাইছি 10, মানে স্পেসিফিক প্রথম আপেল খাওয়ার ফলে সেখান থেকে উপযোগ পেলাম 10। এবার 2 নাম্বার আপেল খাবো, 2 নাম্বার আপেল খাওয়ার ফলে সেইখান থেকে আমার প্রান্তিক উপযোগ কত হবে? আগের প্রথমটার চেয়ে কম হবে, বেশি হবে নাকি সমান হবে? 10-এর কম হবে, 10 হবে না 10-এর বেশি হবে? এটা একটা প্রশ্ন। এখন এই প্রশ্নটার আসলে উত্তর দিচ্ছে, মানে এটা আসলে কি হবে, আগেরটার চেয়ে কম হবে, বেশি হবে নাকি সমান হবে, সেই উত্তরটাই দিচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তাহলে বোঝা গেল ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কেন দরকার, বুঝছো? তো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা নামেই আমরা বুঝি যে ও আসলে কি বলতে চায়। রাইসোল বলছে যে বেশি হবে, আসো দেখি বেশি হয় কিনা। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি নাম থেকে আমরা বুঝি ও কি বলতে চায়। ক্রমহ্রাসমান মানে হচ্ছে ধীরে ধীরে কমা, মানে হ্রাস। হ্রাস মানে কি? হ্রাস মানে কমা, আর ক্রম মানে ধীরে ধীরে। তো ক্রমহ্রাসমান মানে ধীরে ধীরে কমা। ধীরে ধীরে কে কমে? প্রান্তিক উপযোগ কমে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তাহলে ক্রমহ্রাসমান মানে ধীরে ধীরে কমা, কি কমতেছে? প্রান্তিক উপযোগ কমতেছে। তার মানে প্রান্তিক উপযোগ ধীরে ধীরে কমবে। এটা কিন্তু আমরা একটা আইডিয়া ওখান থেকেই পেয়ে গেছি। তো এখন দেখো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে কি বলতেছে? অন্যান্য অবস্থায় স্থির থেকে কোনো নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি যখন একই দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকে তখন ওই দ্রব্যের মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়। তো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি এটা কিন্তু পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। এই টপিক থেকে প্রশ্ন হলে এটা আসবেই। তো আমি আবারও বলি, শোনো, সেটা হচ্ছে কোনো একটা দ্রব্যের একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা দ্রব্যের যদি আমরা বিভিন্ন একক ভোগ করতে থাকি তাহলে মোট উপযোগ বাড়লেও প্রান্তিক উপযোগ ধীরে ধীরে হ্রাস পায়। তার মানে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির মূল কথাই প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমবে। এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি আমাকে কি বলতেছে? আমি যে 3টা আপেল খাচ্ছি, প্রথম আপেল থেকে আমি প্রান্তিক উপযোগ যদি 10 হয়, দ্বিতীয় আপেল থেকে প্রান্তিক উপযোগ প্রথমটার চেয়ে অবশ্যই কম হইতে হবে। প্রথমটা থেকে 10 হলে পরেরটা 9 হইতে পারে, 9.5 হইতে পারে, কিন্তু 10 হতে পারবে না। আর 10-এর বেশি হওয়ার তো প্রশ্নই আসে না। তার মানে প্রান্তিক উপযোগ প্রথমটার চেয়ে তার পরেরটা কম হবে। এটাই বলতেছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। দেখো এখন একটু ভাষাগত ব্যাপার আছে। অন্যান্য অবস্থায় স্থির থেকে কোনো নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি যখন একই দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকে তখন ওই দ্রব্যের মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ, এই যে দেখো প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়, মানে ধীরে ধীরে হ্রাস পায়। এখন কিছু জিনিস তোমরা যখন কোনো বিধি ব্যাখ্যা করবা, কোনো ল ব্যাখ্যা করবা, তখন রাইসোল ইটস ওকে, কোনো সমস্যা নাই, তুমি তো শিখতেই আসছো, ভুল হইলেও তোমরা রেসপন্স করবা, ওকে? আমি ওর ইয়েটাকে অ্যাপ্রিসিয়েট করি, ও যে রেসপন্স করছে। তো এখন আসো, অন্যান্য অবস্থায় স্থির থেকে কোনো একটা বিধি যখন ব্যাখ্যা করবে এটা তোমাকে বলতেই হবে, কারণ একটা বিধি আমরা যখন বলি তখন কিছু শর্ত ধরে নিই। অন্যান্য অবস্থা স্থির থেকে বা অপরিবর্তিত থেকে মানে যদি ওই শর্তগুলো প্রতিপালিত হয়, এই কথাটা বোঝায়। কি শর্ত আমরা দেখব সেটা তোমাদের পরীক্ষায় আসবে না, বাট বোঝার জন্য আমি একটু তোমাদেরকে বলে দিব, সমস্যা নেই। কিন্তু এই অন্যান্য অবস্থায় স্থির থেকে এটা যদি না লেখো তাহলে এই বিধিটায় 0 পাবা। অন্যান্য অবস্থায় স্থির থেকে কোনো নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি যখন একই দ্রব্য, হ্যাঁ, এখানে কিন্তু আবার একটা ব্যাপার আছে, একই দ্রব্য মানে হইল সমজাতীয় দ্রব্য, ক্রমাগত ভোগ করতে থাকে তখন ওই দ্রব্যের মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ হ্রাস পায়। একই দ্রব্য কেন হইতে হবে? এইটাও কিন্তু গুরুত্বপূর্ণ। একই দ্রব্য না বললে ভুল হয়ে যাবে। কেন? মনে করো আমার ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কি বলছে? আচ্ছা, মারিয়ম আক্তার তাবাসসুম বলছে যে ভাইয়া একটু আস্তে আস্তে পড়ান, বুঝতে পারতেছি না। আচ্ছা,
না আমি মানে ধীরে ধীরেই পড়ানোর চেষ্টা করতেছি, একটু ফাস্ট মনে হয় পড়াচ্ছি, কারণ মানে আমি অনেক ক্ষেত্রে মানে তোমাদের যখন 2.0 পড়ানো হবে তখন আমি ধরে নিব তোমরা কেউ কিচ্ছু জানো না, সে তুমি যতই জেনে আসো না কেন। কারণ আমার এই 2 নম্বর অধ্যায় 5টা ক্লাস, 5টা ক্লাস আমার যেহেতু অ্যাসাইন করা, তা আমি তো 2 ক্লাসে তোমার চ্যাপ্টার শেষ করে 3টা ক্লাস বসে থাকবো না। তো আমি একদম বেসিক থেকে ধরে ধরে পড়াবো। এখন যেটা সংকট হইছে যে আমার সময় দেওয়া হয়েছে 1.5 ঘন্টা। তো একটা এত বড় অধ্যায় 2 ঘন্টায় তোমাকে আমি বেসিক পড়াইতে পারবো না। আবার এর মধ্যে অনেকে আছে যারা মোটামুটি পড়ছে, কোশ্চেনে একটু সমস্যা। সো সবারকে মাথায় রেখেই পড়াতে হচ্ছে। বাট যখন এটার পড়ানো হবে, তোমাদের অনলাইন ব্যাচে পড়াবো, তখন তো একদম ধরে নেব যে তুমি কিছুই জানো না। ওকে, এক্সিলেন্ট। দেখছো নাদিয়া বলছে যে আমি এসএসসি 26, আমি আজকে ক্লাস করতে আসছি দেখতে যে ইকোনমিক্স সাবজেক্টটা কি ইজি নাকি হার্ড। নাদিয়া সুলতানা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মানে তুমি এসএসসি শেষ নাই হতে তুমি যে দেখতে আসছো যে আমার ইকোনমিক্স নেওয়া উচিত কিনা, মানে তোমার এই আগ্রহের জন্য, ইনিশিয়েটিভের জন্য তোমাকে আমি কনগ্রাচুলেট করি। এবং আমার বিশ্বাস তুমি যদি ইকোনমিক্স নাও ইনশাল্লাহ ভালো করবা। 10 মিনিট স্কুলের সাথে যদি থাকো, আমরা যদি থাকি, তোমাকে এই কথাটুকু দিতে পারি, ইকোনমিক্স নিয়ে সাফার করবে না। তারপরেও তুমি আজকে দেখো, ঠিক আছে? আচ্ছা, নামাজের ব্রেক তোমরা বলতেছো যে দেওয়া হয় কিনা। নামাজের ব্রেক ডেফিনেটলি দেওয়া হয়, বা আমাদের ক্লাসগুলো এমনভাবে সেট করা হয় যেন নামাজটা তোমরা শেষ করে দেন আসতে পারো। কিন্তু আজকে যেটা হইছে, এটা ডেমো ক্লাস, তো ডেমো ক্লাসটা খুব রাশ থাকে, যার কারণে ধরো একটা টাইম দিলে একটা গ্যাপ তৈরি হয়ে যায়, বুঝছো? এটা একটা মুশকিল। তো এখন আসো যে কথাটায় ছিলাম, যে এখানে একই দ্রব্য কেন হতে হবে। এই যে একই দ্রব্য বলছে, মানে এই কথাটা না লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে তোমার প্রশ্ন, ভাই এটা এত জরুরি কেন? দেখো তুমি 3টা আপেল খাচ্ছ, বা 3টা আপেল না, বাদ দাও, 3টা আম খাচ্ছ। এখন এই 3টা আম একই জাতের হইতে হবে, একই দ্রব্য মানে 3টা আম একই জাতের হতে হবে। তাহলেই কেবল তোমার কি বলছে, প্রান্তিক উপযোগ ধীরে ধীরে কমবে। অর্থাৎ প্রথমে একটা গোপালভোগ আম খেলে সেটা থেকে যে তৃপ্তি পাইছো, মানে প্রান্তিক উপযোগ পাইছো, দ্বিতীয়টা থেকে তৃপ্তির পরিমাণ প্রথমটার থেকে কম হবে। মানে প্রথমটার প্রান্তিক উপযোগ যদি 10 হয়, এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলছে পরেরটার প্রান্তিক উপযোগ অবশ্যই 10-এর কম হবে, রাইট? কিন্তু যদি প্রথম আমটা হইল প্রচন্ড টক আম, সেটা খাওয়ার ফলে উপযোগ পাইছো 5, দ্বিতীয় আমটা হইল গোপালভোগ প্রচন্ড মিষ্টি আম, তাইলে দ্বিতীয়টা থেকে প্রান্তিক উপযোগ প্রথমটার চেয়ে বেশি হবে না? বোঝো তো, প্রথম আমটা খাইছো একটা টক আম, দ্বিতীয় আম যেটা খেলে সেটা বেশ মিষ্টি, তাইলে প্রান্তিক উপযোগ প্রথমটার চেয়ে দ্বিতীয়টা বেশি হয়ে যাবে না? যদি প্রথমটার চেয়ে প্রান্তিক উপযোগ দ্বিতীয়টার বেশি হয়, তাইলে কি এই প্রান্তিক উপযোগ বিধি মানলো না? কেন মানে নাই? কারণ আম 3টা একই রকম না, 3টা একই রকম আম হইতে হবে, সমজাতীয় হইতে হবে, ঠিক আছে? এই জন্য বলে নেওয়া হয় একই দ্রব্য। ওকে, তো এখন দেখো তো তাহলে কি বলা হচ্ছে, অন্যান্য অবস্থায় স্থির থেকে। এই যে অন্যান্য অবস্থায় স্থির মানে কি? অন্যান্য অবস্থায় স্থির মানে যে তোমার দ্রব্যগুলা সমজাতীয় হইতে হবে, তারপরে সময়টা মানে তোমার সময়ের যেই দূরত্ব সেটা খুব বেশি হওয়া যাবে না, খুব অল্প সময়ের মধ্যে দ্রব্যগুলা তোমাকে নিতে হবে। এইগুলা হচ্ছে তোমার ওই শর্তের মধ্যে দেওয়া থাকে, যেটাকে বলা হয় অনুমিত শর্ত। অর্থাৎ এই অন্যান্য অবস্থায় স্থির যদি না থাকে, তাহলে এই বিধিটা যা বলছে সেটা আসলে নাও ঘটতে পারে। এই জন্য কি বলতে হবে, অন্যান্য অবস্থায় স্থির থেকে কোনো নির্দিষ্ট সময় কোনো ব্যক্তি যখন একই দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকে, তখন মোট উপযোগ বাড়লেও প্রান্তিক উপযোগ হ্রাস পায়। মানে মূল কথা, প্রান্তিক উপযোগ ধীরে ধীরে কমবে। প্রথমটা থেকে আমি যে উপযোগটা পাবো, দ্বিতীয়টা অবশ্যই তার চেয়ে কম হতে হবে। আচ্ছা, তাফসি বলছে যে ভাইয়া 1.0 তে ছিলাম, এখনো 2.0 তে ভর্তি হয়নি, আপনাদের মিস করি। তোমাদেরকেও জেনুইনলি মিস করি, বুঝছো? আমাদের তো বেশ অনেকদিন, প্রায় 6 মাস পড়ালাম। ভাইয়া যদি একই উপযোগ পায় তখন কি হবে? একই উপযোগ পাওয়ার কোনো সুযোগই নাই। তুমি একই জাতের যদি 2টা আম খাও, একই রকম 2 গ্লাস পানি খাও, তাহলে প্রথমটা থেকে তোমার উপযোগ বেশি হবে, দ্বিতীয়টা থেকে অবশ্যই কম হইতে হবে। এই বিধি তাই বলতেছে, এবং বাস্তব জীবনেও তাই হয়। দৌড়ায় আসছো, প্রচন্ড পানি তৃষ্ণা লাগছে, প্রথম গ্লাস পানি খেয়ে যতটুকু ভালো লাগছে,
দ্বিতীয়টা খাইলে অবশ্যই তার চেয়ে কম ভালো লাগবে। আর এরকম 4-5টা খাওয়াই দিলে এরপরে করবা বমি। এইবার আসো, দেখো ওই আগের ছকে এখানে আমার এককগুলা দেওয়া আছে, এখানে মোট উপযোগ, প্রান্তিক উপযোগ। তো প্রথম আমটা খাওয়ার ফলে সেখান থেকে উপযোগ পেলাম কত? স্পেসিফিক প্রথমটা থেকেই যা পাইছি সেটা কত? 10। দ্বিতীয়টা থেকে আমি স্পেসিফিক 2 নাম্বার, অন্য সব বাদ, কেবল 2 নাম্বার আমটা খাওয়ার ফলে সেইটার জন্য কতখানি তৃপ্তি পাইছি, সেটাই তো প্রান্তিক উপযোগ, সেটা হলো 8। তো দেখো প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কিন্তু কমতেছে, খেয়াল করছো? তো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি এইটাই বলছে যে প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমবে। কোন একটা দ্রব্য ক্রমাগত একই দ্রব্য যদি ভোগ করতে থাকি তাহলে প্রথমটার চেয়ে পরেরটার প্রান্তিক উপযোগ কম হবে। আর প্রান্তিক উপযোগগুলা যোগ করলে কিন্তু আমরা মোট উপযোগ পাই। ধরো এইখানে চতুর্থ এককের মোট উপযোগ কত এটা দেওয়া নাই, চতুর্থ এককের মোট উপযোগ কত দেওয়া নাই, এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া। কেমনে বের করব? আমার প্রথম আম থেকে আমি উপযোগ পাইছি কত? 10। দ্বিতীয়টা থেকে পেলাম কত? 8। তৃতীয়টা থেকে 6, চতুর্থটা থেকে 4। তো এই প্রত্যেকটা আলাদা আলাদা আম খাওয়ার ফলে আলাদা আলাদা কতখানি উপযোগ পাইছি সেটা তো প্রান্তিক উপযোগে দেওয়াই আছে। তাহলে চতুর্থ একক থেকে মোট উপযোগ বাইর করতে হলে কি করব? 10 যোগ 8 18, 18 আর যোগ 6 24, 24 আর 4 28। তাইলে এই পর্যন্ত এই চারটা থেকে আমি পাইছি মোট কত? 28। অর্থাৎ প্রান্তিক উপযোগের এই চারটা যোগ করে আমি কিন্তু এখানে লিখে দিতে পারবো এই যে মোট উপযোগ 28। আবার ধরো আমার প্রান্তিক উপযোগ বের করা লাগবে এখন, এইগুলাই কিন্তু একটু পরে প্রশ্ন আসবে, আমরা এটা করব। ধরো 3 নাম্বার এককের প্রান্তিক উপযোগ কত দেওয়া নাই, মোট উপযোগ দেওয়া আছে। কিভাবে বের করব? তো 2 নাম্বার একক পর্যন্ত মোট উপযোগ ছিল 18, মানে 2 নাম্বার পর্যন্ত সে প্রথমটা আর দ্বিতীয়টা দুইটা মিলে উপযোগ পাইছে 18। এবার বললো যে এই তুই তাহলে এখন 3 নাম্বার একক খা। 3 নাম্বার একক খাবার ফলে 18 থেকে মোট উপযোগ হয়ে গেল 24। তাহলে 3 নাম্বারের কন্ট্রিবিউশন কি? 3 নাম্বারের কারণে কি চেঞ্জ আসলো? 3 নাম্বারের কারণে চেঞ্জ আসলো 18 থেকে 24 হয়ে গেছে। তার মানে 3 নাম্বার একক আম খাওয়ার ফলে আমি এক্সট্রা কতখানি পেলাম? 18 থেকে 24 হয়েছে। তাহলে 24 থেকে 18 যদি বাদ দেই কত হচ্ছে? 6। 6 প্লাস মানে বাড়ছে 6। এই 3 নাম্বার একক খাওয়ার ফলে আমার কন্ট্রিবিউশন কত? 6। তো তার মানে 3 নাম্বার একক থেকে আমি এক্সট্রা কতখানি পাইছি? যতখানি পাইছি 6, সেই 6 হইল আমার 3 নাম্বার এককের প্রান্তিক উপযোগ। এই বুঝতেছো? পারবো না? এতটুক পর্যন্ত তোমরা কি বুঝতে পারছো? আমাকে একটু বলো তো। এই বলো বোঝা গেছে কিনা? এতটুকু পর্যন্ত কি বুঝছো? কমেন্টে একটু জানাও। এইবার আসো হ্যাঁ, প্রান্তিক উপযোগের মান মাইনাস হতেই পারে। কেমন মাইনাস হতে পারে? তো ওই যে বললাম তুমি দৌড়ায় আসছো, তোমাকে 1 গ্লাস পানি খাওয়ালাম, প্রথম বেশ ভালো লাগছে, আর 1 গ্লাস খাওয়ালাম, জি ভাইয়া ভালো লাগছে। 3 নাম্বার গ্লাস খাওয়ালাম, এবার কেমন লাগছে ভাইয়া, ভালো না খারাপ বুঝি নাই। 4 নাম্বার গ্লাস পানি খাওয়াই দিছি, এবার তুমি বমি করছো। তার মানে কোনো খাবার খেলে বা কোনো কিছু ভোগ করলে তোমার সবসময় ভালো লাগবে এমন না, খারাপ অনুভূতিও তৈরি হইতে পারে। তখন উপযোগ কি হবে? মাইনাস হয়ে যাবে। এবার মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন। তো রেখা অঙ্কন করার আগে তোমাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যে আমরা রেখা অঙ্কন করি বা গ্রাফ, ঠিক আছে, এইটা একটা দ্বিমাত্রিক জিনিস বা 2 ডাইমেনশনাল স্ট্যাটিস্টিক্যাল টুল। মানে কি? মানে এটার দুইটা অক্ষ আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে এটা একটা 2 ডাইমেনশনাল স্ট্যাটিস্টিক্যাল টুল বা এটা একটা দ্বিমাত্রিক জিনিস। মানে এটার দুইটা অক্ষ আছে, এটাকে বলা হচ্ছে এক্স অক্ষ, এটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষ। এটা কিন্তু দেখতে এমন না, এটা আসলে
মূলত দেখতে এমন। আমরা এক পাশ ব্যবহার করি, বেশিরভাগ সময় লাগে এক পাশ, তাই কিন্তু দুই পাশে কিন্তু লাগে। এটা হলো এক্স অক্ষ বা ভূমি অক্ষ, আর এটা ওয়াই অক্ষ বা লম্ব অক্ষ, লম্ব বরাবর আছে। তো এখন আর এইটা কি, এটা হলো 0 0 বিন্দু। ওকে, এটা 0 0 বিন্দু, এই যে মাঝে যেটা, এটা 0 0 বিন্দু। এই 0 0 বিন্দুর ডান পাশে হচ্ছে এক্স এর প্লাস মানগুলা বসে, পজিটিভ মানগুলা। আর এক্স এর মান যদি নেগেটিভ থাকে এটাকে বলছে এক্স প্রাইম। এই পাশে হচ্ছে এক্স এর নেগেটিভ মানগুলা বসে। ওয়াই এর যখন পজিটিভ মান থাকে তখন সেগুলা এই যে এই সাইডে বসে, পজিটিভ মানগুলো। ওয়াই এর যদি নেগেটিভ মান থাকে তাহলে এটা নিচের দিকে বসে। এই হচ্ছে কেস। এখন আমি যেটা বলতেছিলাম যে এই যে গ্রাফ আমরা আঁকি, এটা একটা 2 ডাইমেনশনাল স্ট্যাটিস্টিক্যাল টুল, মানে এটার দুইটা অক্ষ আছে। তার মানে এইটার মাধ্যমে সর্বোচ্চ দুইটা চলকের সম্পর্ক ব্যাখ্যা করা সম্ভব। যেহেতু এর অক্ষ দুইটা, এটার মানে হলো এটার মাধ্যমে সর্বোচ্চ দুইটা চলক বা দুইটা জিনিসের সম্পর্ক ব্যাখ্যা করা যায়। তো এখন দেখো, এইখানে আমার বলল যে মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো। তা আমি প্রথমে চিন্তা করলাম আমি মোট উপযোগ রেখাটা আঁকবো। ঠিক আছে, প্রথমে আমি মোট উপযোগ রেখাটা আঁকবো। তো মোট উপযোগ রেখা আঁকার জন্য আমার কি কি লাগবে? এই গ্রাফটা তো আমি কি বলছি, এটার মাধ্যমে যেহেতু দুইটা অক্ষ, সর্বোচ্চ দুইটা চলকের সম্পর্ক প্রকাশ করা যায়। কিন্তু এখানে চলক আছে কয়টা? এখানে চলক আছে দ্রব্যের একক, মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ। এখানে চলক আছে তিনটা। চলক মানে যার মান পরিবর্তনশীল, যার মান কমা বাড়া করে। ঠিক আছে, যার মান কমা বাড়া করে। তো এখানে দেখো এটার মান প্রথম, দ্বিতীয়, তৃতীয়, মানে এটার মান তো আস্তে আস্তে বাড়তেছে। এটাও কমা বাড়া করতেছে, এটাও কমা বাড়া করতেছে। তার মানে এখানে চলক তিনটা। সেখান থেকে আমার দুইটা চলক সিলেক্ট করা লাগবে। তো আমি আঁকবো কি প্রথমে মোট উপযোগ। এইটার জন্য আমি চলক নেব হচ্ছে এই যে এই মোট উপযোগ আর দ্রব্যের একক। ঠিক আছে, ওয়াই অক্ষে দিব আমি মোট উপযোগ বা টোটাল ইউটিলিটি, টি ইউ মানে টোটাল ইউটিলিটি বা মোট উপযোগ, আর এই পাশে দিব আমি দ্রব্যের একক। এখন দ্রব্যের একক কত আছে? 1 থেকে 7 পর্যন্ত আছে। 1 থেকে 7 পর্যন্ত আছে, তাইলে আমিও এখানে দিব 1 2 3 4 5 6 7। তো দিলাম 1 2 3 4 5 6 7। এখন মোট উপযোগ কত থেকে কত পর্যন্ত আছে? সর্বোচ্চ আছে 10, সরি সর্বনিম্ন আছে 10, সর্বোচ্চ আছে 30। তো আমি এখানে তাইলে কি করতে পারি? এইটুকু জায়গার মধ্যে আমার সর্বোচ্চ হলো 30, 30 পর্যন্ত আটাতে হবে। তো তাইলে আমি 10 10 করে দিলে বেশি গ্যাপ হয়ে যায়, 5 5 করে দিলে এটা যাবে। তাহলে আমি গ্যাপটা দিব 5 5 করে, 5 10 15 20 25 30। তোমাদের একটা জিনিস বলি, তুমি যদি গ্যাপ 5 করে দাও, প্রত্যেকটার গ্যাপ 5 করেই দিতে হবে। অনেকে কি করো, 10 আছে, 10-এর পরে আছে কত? 18। তুমি কি করো, প্রথমে 10 দিলে এর পরের দূরত্বটাই 18 দিয়ে দিলা, তারপরে কত আছে? 24, তারপর একটা 24 দিয়ে দিলে। এটা কিন্তু হবে না। তুমি যদি 5 করে গ্যাপ দাও, একই দূরত্বে প্রত্যেকটা 5 করে গ্যাপ দিতে হবে, না হলে কিন্তু হবে না। ওকে, এখন আসো আমরা এই ইয়েগুলা জাস্ট পয়েন্টগুলা বসাবো। প্রথম এককের জন্য মোট উপযোগ কত? 10। এই যে প্রথম এককের জন্য কত? যাচ্ছি যাচ্ছি, এই 10, প্রথম বিন্দু পেয়ে গেলাম। দ্বিতীয়টার জন্য কত? 18। দ্বিতীয়টার জন্য 18, তাহলে কোথায় হতে পারে? 15 আর 20-এর মাঝে। যাচ্ছি যাচ্ছি, আর মনে একটা আন্দাজ করে নিলাম এখানে 18 আছে। ওকে, এরপর 3 নাম্বার এককের জন্য 24, কোথায় আছে? 20 আর 25-এর মাঝে, মানে 25-এর একটু আগে। 3 নাম্বার এককের জন্য যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এই 25-এর একটু নিচে, এরকম একটা জায়গায় হবে। 4 নাম্বার এককের জন্য কত? 28, 30-এর একটু নিচে, এই যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এই সব জায়গায় 28 আছে। ঠিক আছে, 5 নাম্বার এককের জন্য কত? 30, তাহলে 5 নাম্বারে 30, এই একটু উপরে হবে 30। 6 নাম্বার এককের জন্য কত? 30, ওই একই। 7 নাম্বার এককের জন্য আবার মোট উপযোগ কত হয়ে গেল? 28 হয়ে গেছে। 7 নাম্বার এককের জন্য 28 হলে এইখানে। তো এখন এই যে পয়েন্টগুলা পেলাম,
এই পয়েন্টগুলো আমি যদি ফ্রি হ্যান্ডে অ্যাড করে দিই তাহলেই কিন্তু আমি মোট উপযোগ রেখা পেয়ে যাব। এই যে ফ্রি হ্যান্ডে অ্যাড করে দিচ্ছি, এই দিয়ে দিলাম কি টিও, মোট উপযোগ রেখা। ওকে, এইবার আমার এই একই গ্রাফে আমি প্রান্তিক উপযোগ রেখা আঁকতে পারি। একই, আচ্ছা চিত্র একজন জিজ্ঞেস করছে ভাইয়া চিত্র কি খাতায় আঁকা যাবে? ইয়েস, চিত্র তোমার ইচ্ছা, তুমি খাতাতেও আঁকতে পারো, গ্রাফ পেপারেও আঁকতে পারো, যেইটা তোমার ভালো লাগে। তবে আমার মনে হয় সময় বাঁচানোর জন্য এটা খাতায় আঁকাই ভালো। গ্রাফ পেপারে আঁকতে গেলে অনেক সময় চলে যায়। ইকোনমিক্সে গ্রাফ পেপারে আঁকা ম্যান্ডেটরি না, ইভেন তোমরা বড় ক্লাসে গেলে গ্রাফ পেপারের কোনো ব্যবহারই না, আমরা অনার্সে সব খাতায় আঁকছি। তো এখন আসো, এখন আমার কি করতে হবে, প্রান্তিক উপযোগ রেখা আঁকবো। তো প্রান্তিক উপযোগ রেখা আঁকবো আমরা এই গ্রাফে। এই গ্রাফে তো আমরা দেখতেছি কি দুইটা অক্ষ, মানে দুইটা চলক আমার তাহলে সিলেক্ট করতে হবে, কারণ গ্রাফের মাধ্যমে সর্বোচ্চ দুইটা চলকের সম্পর্ক প্রকাশ করা যায়। তা আমি এখন কি করব, এই প্রান্তিক উপযোগ এম ইউ নিব আর কিউ নিব, দ্রব্যের একক। দ্রব্যের একক তো নেওয়াই আছে, তাহলে এই পাশে আমি এখন মার্জিনাল ইউটিলিটিটাও লিখে দিলাম। তো মার্জিনাল ইউটিলিটি দেখো এখানে কি হয়েছে, এর একটা ঘটনা। এখানে দেখো 2 4 6 এমন করে করে কমা বাড়া করছে, তো আমরা এখানে 5 5 করে দিচ্ছি। দেখতে একটু খারাপ হইতে পারে, বাট এটা সমস্যা না। তো আমরা ওয়াই অক্ষে বসাইছি মার্জিনাল ইউটিলিটি, ওয়াই অক্ষে মার্জিনাল ইউটিলিটি বসাইছি। তো প্রান্তিক উপযোগ, মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ একই জিনিস। তো ওয়াই অক্ষে বসাইছি, ওয়াই অক্ষে দেখো +10 যেমন আছে -2 আছে। তো ওয়াই অক্ষে প্লাস মানগুলা এই দিকে বসবে, মাইনাস মানগুলা কি দেখাইছিলাম যে এই মাইনাস মানগুলো নিচের দিকে বসে ওয়াই অক্ষের, আর প্লাস মানগুলো উপরের দিকে বসে। তো ওয়াই অক্ষে যেহেতু মার্জিনাল ইউটিলিটি বসাইছি, মার্জিনাল ইউটিলিটির মাইনাস মান আছে, এই জন্য এটা একটু নিচের দিকে বাড়ায় দিতে হবে। ওকে, নিচের দিকে বাড়ায় দিয়ে তাইলে এইখানে তো 0 0, নিচের দিকে বাড়ায় দিলে নিচের দিকে আমি এখানে দিয়ে দেব -5, -5 দিয়ে দিছি। ওকে, এখন আসো প্রথম এককের জন্য প্রান্তিক উপযোগ কত, প্রথম এককের জন্য 10। প্রথম এককের জন্য যদি 10 হয়, প্রথম এককের জন্য 10 এইখানে, প্রথম বিন্দুটা কিন্তু এইখানে হবে, এইখানে। এখন 2 নাম্বার এককের জন্য প্রান্তিক উপযোগ কত, 8। 2 নাম্বার এককের জন্য 8, এখন আর আমরা ওরকম টানতেছি না, এরকম কোন একটা জায়গায় হবে, এই যে 8 যদি এরকম টানতাম। 3 নাম্বার এককের জন্য প্রান্তিক উপযোগ কত, 6, 3 এর জন্য 6। 4 নাম্বার এককের জন্য প্রান্তিক উপযোগ কত, 4, 5 এর একটু কম হবে। এই যে 4 নাম্বার এককের জন্য প্রান্তিক উপযোগ 4। তো 4 নাম্বার এককের জন্য 4 যদি হয় তাহলে 5 এর একটু নিচে, তার মানে এই যে এরকম কোন একটা জায়গায়। 6 নাম্বার এককের জন্য, সরি 5 নাম্বার এককের জন্য প্রান্তিক উপযোগ কত, 2। 2 যদি হয় তাহলে এই একটু উপরে এখানে কোন একটা জায়গায়। 6 নাম্বার এককের জন্য প্রান্তিক উপযোগ কত, 0। 0 মানে আমি 6 নাম্বার একক যাচ্ছি, প্রথমে 6 নাম্বার এককের জন্য 0 মানে কি, প্রথমে আগে আমার এই যে 6, এই 6টা আমি কোথায় বসাইছি, এক্স অক্ষে। তাহলে আমি এক্স অক্ষে আগে 6 পর্যন্ত যাব, 1 2 3 4 5 6। এইবার আমি ওয়াই অক্ষে কতখানি যাব সেটাই তো আমাকে বলবে এই পাশে যে নাম্বারগুলো আছে। তো ওয়াই অক্ষে আমি আগে আগে 5 নাম্বার এককে কি হয়েছিল, 5 নাম্বার এককে বলছে এক্স অক্ষে তুমি পঞ্চম একক মানে এক্স অক্ষে 5 নাম্বার পর্যন্ত যাও, 1 2 3 4 5, এখানে এসে ঠিকছে। এখন আমি দেখব আমার ওয়াই অক্ষে কতখানি যেতে হবে। 5 নাম্বার এককে ওয়াই অক্ষে বলছিল তুমি 2 পর্যন্ত যাও, উপরের দিকে 2 পর্যন্ত উঠছিলাম। 6 নাম্বার এককেও একই সিস্টেম, এক্স অক্ষে আমাকে বলতেছে তুমি 6 নাম্বার একক পর্যন্ত যাও, গেলাম 1 2 3 4 5 6। এবার আমার প্রশ্ন, আমি উপরের দিকে কতখানি যাব, ও বলল 0, তাইলে আমার উপরের দিকে আর যাওয়া যাবে না, মানে অক্ষের উপরেই এই বিন্দুটা হবে। ওকে, এবার আসো 7 নাম্বার এককে প্রান্তিক উপযোগ কত, -2। এই যাচ্ছি, এক্স অক্ষে কত পর্যন্ত যাইতে বলছে, 7, 1 2 3 4 5 6 7, আসলাম 7-এ। এখন আমার ওয়াই অক্ষে -2 মানে নিচের দিকে 2 একক পর্যন্ত, মানে এই যে এই সব কোন একটা জায়গায় হবে। তো এখন এই রেখাটাকে আমরা ফ্রি হ্যান্ডে যদি অ্যাড করে দিই এই সবুজ ডটগুলা, তাইলে আমরা মার্জিনাল ইউটিলিটি রেখা পেয়ে যাব।
এবং অবশ্যই এরকম চিত্র আকারে নিচে চিত্রের নোটেশন দিতে হবে যে চিত্র মোট ও প্রান্তিক উপযোগ রেখা। এই রেখা আঁকানোটা ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, একজন জিজ্ঞেস করতো ভাইয়া আপনি বিভিন্ন কালার ইউজ করছেন বাট আমরা কি এক্সামে করতে পারি? উত্তর হচ্ছে না। পরীক্ষার খাতায় শুধুমাত্র দুইটা কালার ব্যবহার করা পারমিটেড, একটা হচ্ছে নীল আর একটা কালো। নীল আর কালো কালার ছাড়া অন্য কোনো কালার পরীক্ষার খাতায় ব্যবহার করা যাবে না। এই চিত্র আঁকানো কি বুঝছো? একটু কমেন্টে জানাও তো। চিত্র আঁকানোটা কি তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আসো এখন ওই যে আমরা প্রশ্নটা করছিলাম সেটা দেখো, এই যে এখানে এখানে আমার প্রথমে প্রশ্ন করছে কি প্রান্তিক উপযোগ রেখা নিম্নগামী কেন হয়। তো তাহলে এইটার উত্তর কি হবে? এইটার উত্তর আছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে। ঠিক আছে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে কি বলছে সে তোমরা বলবা যে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি থেকে জানি যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো একটা দ্রব্যের একই একক ক্রমান্বয়ে ভোগ করলে মোট উপযোগ বাড়লেও প্রান্তিক উপযোগ হ্রাস পায়। অর্থাৎ ভোগের পরিমাণ এবং প্রান্তিক উপযোগের মধ্যে একটা বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। দেখো বিপরীতমুখী সম্পর্ক না, এইদিকে তোমার ভোগের পরিমাণ বাড়তেছে, দেখো একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, মানে ভোগের একক বাড়তেছে, কিন্তু প্রান্তিক উপযোগ কি হচ্ছে 10, 10-এর পরে 8, এর পরে 6, 4, মানে কমতেছে না। মানে এইদিকে দ্রব্যের ভোগের একক বাড়ে আর প্রান্তিক উপযোগ কমে, মানে দুইজনের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক। দুইটা চলকের মধ্যে যদি বিপরীতমুখী সম্পর্ক হয় তাহলে সেইটার রেখা নিম্নগামী হয়। তো এটার রেখা দেখো নিম্নগামী হইছে না, কারণ কি ভোগের একক আর প্রান্তিক উপযোগ এই দুইজনের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক। আমি যদি ভোগের একক বাড়াই, মানে কোনো একটা দ্রব্য যদি আমি বেশি বেশি ভোগ করতে থাকি প্রান্তিক উপযোগ কমবে। দুইজনের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক। আজীবন মনে রাখবা যে দুইটা চলকের সম্পর্ক আমি দেখাচ্ছি তাদের যদি মানে সম্পর্ক বিপরীতমুখী হয় তাহলে সেটার রেখা এই যে মার্জিয়ালিটির রেখা নিম্নগামী হয়েছে, এরকম নিম্নগামী হয়। তো আমাকে প্রশ্ন করা হয়েছে যে প্রান্তিক উপযোগ রেখা কেন নিম্নগামী হয়। তাহলে আমার ঘটনার মানে এক কথায় উত্তর যে ভোগের পরিমাণ এবং প্রান্তিক উপযোগের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক থাকায় প্রান্তিক উপযোগ রেখা নিম্নগামী হয়। এখন এইটা তো ডিরেক্ট এইভাবে লেখা যাবে না, এইটা কিভাবে বলতে হবে? এটা বলতে হবে ওই তোমার ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা ব্যাখ্যা করে, যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত, আমরা জানি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি থেকে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো একটা দ্রব্যের বিভিন্ন একক ক্রমান্বয়ে ভোগ করতে থাকলে মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়। অর্থাৎ ভোগের পরিমাণ এবং প্রান্তিক উপযোগের মধ্যে একটা বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান, এই কারণে প্রান্তিক উপযোগ রেখা নিম্নগামী হয়। ঠিক আছে, এইগুলা যখন আমরা মানে তোমাদের ক্লাস নোট দিয়ে দেওয়া হবে তখন ক্লাস নোটে এই প্রশ্নগুলোর কিন্তু ব্যাখ্যা লেখা থাকবে। আবার তোমাদের যাদের গাইড আছে সেখানেও তোমরা পাবা, যেহেতু এটা বোর্ড কোশ্চেন, ঢাকা বোর্ড 23-এ আসছে। গতে কি বলছে, উদ্দীপকের সূচিটির খালি ঘর পূরণ করো এবং উদ্দীপকে অর্থনীতির কোন বিধি কার্যকর হয়েছে। খালি ঘরগুলো আগে পূরণ করতে হবে, এই খালি ঘর, তারপরে বলতে হবে যে এখানে কোন বিধি কার্যকর হয়েছে। তো চলো খালি ঘর পূরণ করি। প্রথম এককের জন্য মোট উপযোগ 10, দ্বিতীয় এককের জন্য মোট উপযোগ 18, মানে প্রথমটার দ্বিতীয়টা থেকে যে উপযোগ পাইছি সেটা যোগ করে হয়েছে 18।
তো 2 নাম্বার এককের প্রান্তিক উপযোগ কত এখানে প্রশ্নবোধক দেওয়া। তাহলে কিভাবে বের করব? দেখো প্রথমটার মোট উপযোগ ছিল 10। 2 নাম্বার আপেল খাওয়ার ফলে মোট উপযোগ হয়ে গেল কত? 18। তো 10 থেকে হঠাৎ 18 কেন হইল? কার কারণে চেঞ্জটা হইল? এই যে 2 নাম্বার একক খাওয়ার ফলে। তার মানে 2 নাম্বার একক আপেলের কন্ট্রিবিউশন কত? 10 থেকে 18 হইছে, বাড়ছে কতখানি? 8। তার মানে 2 নাম্বার আপেল খাওয়ার ফলে আমার যে প্রান্তিক উপযোগ বা স্পেসিফিক 2 নাম্বার একক থেকে যে উপযোগটা পাইছি সেটা কত? +8, 8 বাড়ছে। তার মানে এখানে প্রান্তিক উপযোগ কত হবে? 8। তুমি এভাবেও চিন্তা করতে পারো, প্রান্তিক উপযোগ কিভাবে বের করে? মোট উপযোগ পরেরটা থেকে আগেরটা বাদ। এই যে 18 - 10, মানে যারা এখনো বুঝতেছো না তারা এখান থেকে বুঝতে পারবে। 2 নাম্বার এককের প্রান্তিক উপযোগ কিভাবে বের করলাম? এই যে 2 নাম্বার এককের মোট উপযোগ থেকে আগেরটা বাদ দিছি। 18 - 10, 8। এখন 3 নাম্বার এককে এসে অন্য কেস জিজ্ঞেস করছে 3 নাম্বার এককের মোট উপযোগ কত? প্রশ্নবোধক দেওয়া। কিন্তু আমার তো টেনশন নাই, প্রান্তিক উপযোগ দেওয়া আছে। প্রান্তিক উপযোগ আমাকে কি বলতেছে? প্রথম আপেল থেকে আমি স্পেসিফিক প্রথমটা থেকেই পাইছি হচ্ছে 10, দ্বিতীয়টা থেকে পাইছি স্পেসিফিক মানে 2 নাম্বার, শুধুমাত্র 2 নাম্বার থেকেই পাইছি 8, 3 নাম্বার থেকে পাইছি 6। তাইলে এইটার মোট কত? তো তিনটা আমি যোগ করব, মানে প্রান্তিক উপযোগ এই কয়টা যোগ করলে আমি মোট পেয়ে যাব। 10 8 18, 18 আর 6 24। সো এটা 24 হবে। এই বুঝতেছি আমরা? দেখো তো, এরপরে আসো আবার আগের মতোই সিস্টেম। 3 নাম্বারের মোট উপযোগ দেওয়া আছে, 4 নাম্বারেও দেওয়া আছে। 4 নাম্বারের প্রান্তিক উপযোগ জিজ্ঞেস করছে। তো ভালো, 3 নাম্বার একক পর্যন্ত মোট উপযোগ ছিল 24। বললো ভাই এখন তুমি 4 নাম্বার আপেলটা খাও। 4 নাম্বার আপেলটা খাওয়ার ফলে আমার মোট উপযোগ হয়ে গেল 28। তো ছিল একটা জিনিস 24, 28 হইলো কেন? এই যে 4 নাম্বার আপেল খাইছি তাই। তো 24 থেকে 28 হইছে। 4 নাম্বার আপেলের তাহলে কন্ট্রিবিউশন কত? 24 থেকে 28 হইছে মানে 4। 28 - 24, 4। মানে 4 নাম্বার আপেলের জন্য বাড়ছে 4, মানে +4 বাড়ছে। সো 4 নাম্বার এককের প্রান্তিক উপযোগ কত হবে? 4। এবার আসো 5 নাম্বার এককের কি বলছে? মোট উপযোগে দেখো প্রশ্নবোধক দেওয়া। তো 5 নাম্বার এককের মোট উপযোগে প্রশ্নবোধক দিলে আমার কি করা লাগবে? প্রান্তিক উপযোগগুলো 5 নাম্বার পর্যন্ত যোগ করে দিব। এই 5 নাম্বার পর্যন্ত যোগ করে দিব। তো তাইলে 10 8 18, 18 আর 6 24, 24 4 28, 28 আর 2 30। এরপরে কি? 6 নাম্বার এককের প্রান্তিক উপযোগ কত জিজ্ঞেস করছে। তো 5এও ছিল 30, 6 নাম্বার একক খাওয়ার ফলে হইল 30। তো কতখানি 6 নাম্বার এককের কন্ট্রিবিউশন কতখানি? 6 নাম্বার একক আবার আপেল খাওয়ার ফলে চেঞ্জ হইল কি? তাহলে 5এও ছিল 30, 6এও এসে 30। তাহলে কোনো চেঞ্জই হয় নাই, মানে জিরো চেঞ্জ। এই যে 30 - 30 কত? 0। তাহলে 6 নাম্বার এককের প্রান্তিক উপযোগ 0, বিগ 0। এবার 7 নাম্বার এককের মোট উপযোগ কত জিজ্ঞেস করছে। তো প্রথমটার আমরা জানি মোট উপযোগ কেমনে বের করবো? প্রান্তিক উপযোগগুলা যোগ করে। তো 10 আর 8 18, 18 আর 6 24, 24 4 28, 28 আর 2 30। 30 এর সাথে শূন্য যোগ করলে 30। এখন এই 30 এর সাথে -2 যোগ করব। দেখো এখানে কি হয়েছে? এই পর্যন্ত শূন্য পর্যন্ত আসছে 30, তার সাথে -2 যোগ করা লাগবে। 30 এর সাথে -2 যোগ করলে কি হয় কেসটা? 30 যোগ -2, তো মাইনাস আর প্লাসে হয়ে যায় মাইনাস। তার মানে শেষ পর্যন্ত কি হচ্ছে? 28। তার মানে এই সব কয়টা যোগ করলে আসলে 28 হয়। এই পর্যন্ত হয় 30, 10 8 18, 18 আর 6 24, 24 4 28 আর 2 30। 30 এর সাথে শূন্য যোগ করলে 30, সেই 30 এর সাথে -2 যোগ করা লাগবে। 30 এর সাথে -2 যোগ করলে আসলে 28 হয়ে যাচ্ছে। এই যে প্লাস আর মাইনাসে মাইনাস 28। সো এখানে হবে 28। এই এতটুকু বুঝছো সবাই? হ্যাঁ, চিত্রের ছোট্ট করে ব্যাখ্যা দিয়ে দিতে হয়। হ্যাঁ, চিত্রের ছোট্ট করে একটু ব্যাখ্যা দিয়ে দিতে হয়। এগুলো আমরা তোমাদের পড়াবো ইন ডিটেইল, ব্যাখ্যাগুলো তোমরা চিত্রের কিভাবে দিবা না দিবা।
এই বুঝতে পারছো তোমরা? এখন এটার কিন্তু আরেকটা পার্ট আছে, গতে আরেকটা পার্ট বলছে যে উদ্দীপকে অর্থনীতির কোন বিধি কার্যকর হয়েছে। তো উদ্দীপকে অর্থনীতির কোন বিধি কার্যকর হয়েছে, এখানে দেখো প্রান্তিক উপযোগ ধীরে ধীরে কমতেছে না, তার মানে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয়েছে। তো এইটাই তোমরা বলবা যে উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পাচ্ছে, সুতরাং আমরা জানি যে কোন, এরপরে তুমি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা ব্যাখ্যা করবা যে অন্যান্য অবস্থায় স্থির থাকলে কোনো একটা দ্রব্যের মানে একই দ্রব্যের বিভিন্ন একক ভোগ করতে থাকলে মোট উপযোগ বাড়লেও প্রান্তিক উপযোগ হ্রাস পায়। এখানেও আমরা দেখতে পাচ্ছি ভোগের একক বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পাচ্ছে, সুতরাং এখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয়েছে, শেষ। আর প্রান্তিক উপযোগে যদি কোনো বিধির কথা জিজ্ঞেস করে তাহলে ওটা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হবে। আসিফ মোড়ল বলছে যে প্রবলেম হচ্ছে, কি প্রবলেম হচ্ছে একটু বলো তো। আচ্ছা, মাইশা মেহরিন বলছো যে ভাইয়া চিত্রের ব্যাখ্যাটা আজকে একটু বুঝায় দেন। আচ্ছা, বলতেছি। এবার আসো ঘতে। ঘতে বলছে উদ্দীপকের আলোকে চিত্রের সাহায্যে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। তো মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ রেখা আগে আঁকাতে বলছে, তারপরে তার সম্পর্ক ব্যাখ্যা করতে বলছে। তো এই ছক থেকে তোমরা মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ রেখা আঁকতে পারবা না? ডেফিনেটলি পারার কথা, কারণ এখানে আমরা অলরেডি আঁকছি। এই যে এইটা আর এই ছক সেম। সো এখান থেকে বলছে যে চিত্রের সাহায্যে মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ রেখা মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। চিত্র আগে আঁকতে বলছে, এরপরে সম্পর্ক ব্যাখ্যা করতে বলছে। তার মানে এই যে এই চিত্রটা আঁকতে হবে, এটা তো আমরা আগেই আঁকছি। এইবার এবার হচ্ছে তোমাদের এটা সম্পর্ক ব্যাখ্যা করতে হবে। সম্পর্ক ব্যাখ্যা আমরা কিভাবে করব? ওই যে অনেকে চিত্রের ব্যাখ্যা জিজ্ঞেস করছো, তো যদি মনে করো সম্পর্ক ব্যাখ্যা করতে বলে নাই, নর্মাল একটা চিত্র আঁকছো, চাহিদা রেখা বা যোগান রেখা, যে কোনো একটা চিত্র আঁকছো, এটার ব্যাখ্যা কিভাবে দিবা? সবগুলোর জন্য কমন ব্যাখ্যা, তুমি এক্স অক্ষে কি বসাইছো এই কথাটা আগে বলে নিতে হবে, তারপর ওয়াই অক্ষে কি বসাইছো বলে নিতে হবে, এরপরে তুমি বলবা যে এই বিন্দুগুলো আমি বসাই, তারপরে সেগুলো একত্রে করি, আমি একটা ঊর্ধ্বগামী রেখা পাই বা আমি একটা নিম্নগামী রেখা পাই, শেষ। যেমন এইখানে এই চিত্রে যদি শুধু প্রান্তিক উপযোগ রেখা আঁকতে বলতো, ধরো তোমার এই চিত্রে কেবলমাত্র প্রান্তিক উপযোগ রেখা আঁকতে বলছে, তাহলে এটার ব্যাখ্যা তুমি কিভাবে বলবা? তুমি বলবা যে আমরা এক্স অক্ষে দ্রব্যের একক নেই এবং ওয়াই অক্ষে প্রান্তিক উপযোগ নেই, যেহেতু শুধু প্রান্তিক উপযোগ রেখা বা এমইউ মার্জিনাল ইউটিলিটি কথা বলতেছি, এক্স অক্ষে আমরা দ্রব্যের একক নিই এবং ওয়াই অক্ষে প্রান্তিক উপযোগ নিই। এরপরে আমরা ছকের বিন্দুগুলা প্রথম এককের জন্য 10, দ্বিতীয়র জন্য 8, তৃতীয়র জন্য 6, চতুর্থ এককের জন্য 4, এভাবে বিন্দুগুলা আমরা বসাই। বসানোর পর এগুলো আমরা খালি হাতে যোগ করলে যে নিম্নগামী রেখাটা পাই সেইটাই প্রান্তিক উপযোগ রেখা। চিত্রের ব্যাখ্যা শেষ। ওকে, মানে এইটা হলো তোমার ইন জেনারেল যদি থাকে। এখানে কিন্তু চিত্রের ব্যাখ্যা না, এখানে বলছে দুইজনের সম্পর্ক ব্যাখ্যা করতে বলছে। তাহলে দুইজনের সম্পর্ক আমি কিভাবে ব্যাখ্যা করব? দুইজনের সম্পর্ক ব্যাখ্যা করতে হলে এখানে তোমাকে বলতে হবে যে এক্স অক্ষে আমরা দ্রব্যের একক এবং ওয়াই অক্ষে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ নিই। এরপরে ছক থেকে আমরা মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করি। অঙ্কন করার পর আমরা দেখতে পাচ্ছি প্রথম এককের জন্য মোট উপযোগ 10 এবং প্রান্তিক উপযোগও 10। এরপরে দ্বিতীয় এককের জন্য মোট উপযোগ 18, প্রান্তিক উপযোগ 8। এভাবে যখন আমরা ভোগের পরিমাণ বৃদ্ধি করছি আমরা দেখতে পাচ্ছি মোট উপযোগ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু প্রান্তিক উপযোগ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। খেয়াল করো, আমরা কিন্তু সম্পর্ক ব্যাখ্যা করতেছি। এখানে আমরা দেখে দেখেই বলতে পারি, কোনো সমস্যা নেই, ছক দেখেই। আমরা প্রথমে এক্স অক্ষে কি আর ওয়াই অক্ষে কি বলছি, এরপরে বললাম যে আমরা এই তোমার মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করি। প্রথম এককের জন্য মোট উপযোগ 10 এবং প্রান্তিক উপযোগও 10, দ্বিতীয় এককের জন্য মোট উপযোগ 18, প্রান্তিক উপযোগ 8। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, এভাবে বলতে হবে, আমরা দেখতে পাচ্ছি ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ বৃদ্ধি পাচ্ছে কিন্তু প্রান্তিক উপযোগ হ্রাস পাচ্ছে।
এভাবে ষষ্ঠ এককে এসে আমরা দেখতে পাচ্ছি মোট উপযোগ সর্বোচ্চ 30, মোট উপযোগ সর্বোচ্চ 30, তখন প্রান্তিক উপযোগ 0। ষষ্ঠ এককে এসে দেখো একটা আলাদা ঘটনা ঘটলো, অর্থাৎ একটা এক্সট্রা অর্ডিনারি ঘটনা ঘটছে। প্রান্তিক উপযোগ 0 হয়ে গেছে, তখন মোট উপযোগ সর্বোচ্চ। এই জন্য আমি দেখো 1 আর 2 বলার পর একদম ডিরেক্ট 6 চলে আসছি, যে ষষ্ঠ এককের জন্য মোট উপযোগ সর্বোচ্চ 30, কিন্তু প্রান্তিক উপযোগ 0। সপ্তম এককে আমরা দেখতে পাচ্ছি যে মোট উপযোগ কমে 28 হচ্ছে, তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক, অর্থাৎ -2। এই তো শেষ। মানে 1 আর 2 নম্বরে কি হয়েছে, এরপর কমতেছে, মানে ভোগের একক বাড়াচ্ছি, মোট উপযোগ বাড়তেছে, প্রান্তিক উপযোগ ধীরে ধীরে কমতেছে। এই কথা বলে ষষ্ঠ এককে এসে দেখতে পাই মোট উপযোগ সর্বোচ্চ 30 হয়, তখন প্রান্তিক উপযোগ 0। সপ্তম এককে মোট উপযোগ হ্রাস পেয়ে 28 হয়, তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক, অর্থাৎ -2। এই সম্পর্ক ব্যাখ্যা করার কথা বলছিল না, এটুকু বললেই হবে। তোমরা এখন আমি যেটা বলছি সব তো আর লিখে ফেলা সম্ভব না, এইগুলোর উত্তর গাইডে আছে, ওখানে পড়লে তোমরা আরো ভালোভাবে বুঝে যাবা, ঠিক আছে? মোট উপযোগ তো 30-এর বেশি হইতে পারে, 100 হইতে পারে, 2000 হইতে পারে, কিন্তু এইখানে একটা কাহিনী আছে তোমাদের বলি, সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ যখন 0, মোট উপযোগ তখন সর্বোচ্চ হবে। কোনটা আসলে সর্বোচ্চ? মোট উপযোগগুলোর মধ্যে কোনটা সর্বোচ্চ কিভাবে বুঝবো? প্রান্তিক উপযোগ যখন 0 হবে, সেইটার জন্য যে মোট উপযোগ সেটা হবে সর্বোচ্চ, ঠিক আছে? সম্পর্ক যেটা 3টা বা 4টা নাই, তুমি ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে পারলেই হইছে আসিফ মোড়ল, ঠিক আছে? 8টা বাজে তাতে কি, 8:30 পর্যন্ত পড়াবো? এই সমস্যা আছে কোনো? এই 8:30 পর্যন্ত পড়লে কোনো অসুবিধা আছে তোমাদের, না ঘুম পাইছে? বলো তো, 8টা বাজে তাতে কি, 8:30 পর্যন্ত পড়াবো, কি হয়েছে তাই? প্রয়োজনে ব্রেক দিয়ে 9টা পর্যন্ত পড়াবো। তোমরা আসো, বলো তোমাদের এনার্জি যদি থাকে তাইলে পড়াবো, আর যদি লেথার্জিক হয়ে যাও তাইলে বাদ দিলাম, তাইলে এখনই ছেড়ে দিই। ওই যে আলিয়া বিনতে ওমর জিজ্ঞেস করছে মোট উপযোগ কি 30-এর বেশি হয়? মোট উপযোগ 30-এর বেশি কেন, 1000ও হইতে পারে, কিন্তু সর্বোচ্চ, মানে এইখানে মোট উপযোগ সর্বোচ্চ কোনটা কিভাবে বুঝবো? যখন প্রান্তিক উপযোগ 0 হবে সেইটার জন্য মোট উপযোগ সর্বোচ্চ। এটা কিন্তু এমসিকিউতেও আসে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। মোট উপযোগ যখন সর্বোচ্চ তখন, সরি, মোট উপযোগ তখনই সর্বোচ্চ হবে যখন প্রান্তিক উপযোগ 0। ওকে, প্রান্তিক উপযোগ যখন 0 হবে, প্রান্তিক উপযোগ যখন 0 হবে, মোট উপযোগ তখনই সর্বোচ্চ। শেষ, এটা শেষ। এখন চলো আমরা চাহিদা পড়বো, চাহিদা সমীকরণ পড়বো। হ্যাঁ পড়বো আমরা। বলো, তোমাদের জন্য 1 মিনিট সময় দিলাম, এখন গল্প করো 1 মিনিট, তারপরে আবার নতুন টপিক পড়ি। তোমার একটা মাথা ঠান্ডা করো, ওকে? এই যে শেখ সাইমা সিদ্দিকা বলছে যে হ্যাঁ পড়া নেই, তোমরা কিন্তু ভালো আছো, বুঝছো? এই 2.0 এর আমার স্টুডেন্ট যারা, ওদের একটু নিন্দা করি, ঠিক আছে? ওরা শুধু বলে ভাইয়া ক্লাস শেষ করবেন কখন, মানে শুধু ফাঁকে দিতে চায়। তো তোমরা সেই হিসেবে কিন্তু অনেক ভালো যে তোমরা পড়তে চাচ্ছ। এই যে দেখছো ফাহিম বলছে না ভাইয়া কোনো সমস্যা নেই, আপনি পড়ালে আমরা থাকবো, 9টা বাজলেও ইনশাআল্লাহ। ভেরি গুড। 1.0 এর ওদের নামে বিচিং আসলে করতে আমি বাধ্য হলাম, ওরা শুধু ফাঁকি দিতে চায়, বলে ভাইয়া শেষ করেন, আর পারতেছি না। আচ্ছা, জয়ও বলছে যে ভাই রাত 10টা হইলেও সমস্যা নাই, 10টা হইলে আবার আমার সমস্যা, দাঁড়ায় পড়াচ্ছি না। তো চলো চাহিদা দেখি। চাহিদা কাকে বলে? চাহিদা বলতেছে যে কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বাজারে ক্রেতাগণ কোনো একটা দ্রব্যের যতটুকু ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে ওই দ্রব্যের চাহিদা বলে। বলতেছে একটা নির্দিষ্ট সময়ে এবং একটা নির্দিষ্ট দামে বাজারে ক্রেতাগণ কোনো একটা দ্রব্যের যতটুকু অংশ ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে ওই দ্রব্যের চাহিদা বলে। কেমন ব্যাপারটা? মনে করো এক প্যাকেট চিপসের দাম 10 টাকা, ঠিক আছে? এক প্যাকেট চিপসের দাম 10 টাকা, বাজারে ক্রেতা আছে কে কে? আমি জাফর আছি, কাইফ আছে, আর মনে করো আসিফ মোড়ল আছে। তাহলে বাজারে কে কে? আমি, তোমাদের কাইফ ভাইয়া আর আসিফ মোড়ল, ঠিক আছে? এই 3 জন। তো এখন বাজারে এক প্যাকেট চিপসের দাম কত?
10 টাকা। তো আমি ডেফিনেশনে কি বলছি? একটা নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট দামে মানে 10 টাকায় বাজারে ক্রেতাগণ কে আমি, কাইফ, আসিফ, মোড়ল কোন একটা দ্রব্যের যতটুকু অংশ ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে ওই দ্রব্যের চাহিদা বলে। তাহলে 10 টাকা যখন চিপসের দাম, আমি কিনতে প্রস্তুত হইল 5 একক। কাইফ কিনতে প্রস্তুত 10 একক। কত হলো? 5 আর 10 এ 15। আর আসিফ কিনতে চায় আরো 10 একক। তাহলে 5 আর 10 15, আসিফ কিনতে চায় 10 25। তার মানে 5 মানে প্রতি প্যাকেট চিপসের দাম 10 টাকার বিপরীতে চাহিদার পরিমাণ কত? 25 একক। ওকে? দেখো এটা একটা ছকের মাধ্যমে কিন্তু দেখানো যেতে পারে। চাহিদা না, কিন্তু চাহিদার পরিমাণ এখানে লিখতে হবে। আমরা চাহিদার পরিমাণ প্রকাশ করতেছি। তো দেখো কি বলতেছে, একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট দামে, নির্দিষ্ট দাম কত মনে করে নিচ্ছি 10 টাকা, নির্দিষ্ট দামে বাজারে ক্রেতাগণ কে? আমি, কাইফ আর হচ্ছে আসিফ, মোড়ল, আমরা তিনজন মিলে কত একক কিনতে প্রস্তুত? 25 একক। এই জন্য চাহিদার পরিমাণ হবে 25 একক। এটাই বলছে, কোন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বাজারে ক্রেতাগণ একটি দ্রব্য বা সেবার যতটুকু অংশ ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে ওই দ্রব্যের চাহিদা বলে। কতটুকু ক্রয় করতে প্রস্তুত? 10 এর জন্য 25 একক। দাম ধরো মনে করো হয়ে গেল 15, এবার আমরা ক্রয় করতে প্রস্তুত 20 একক। তার মানে 15 টাকা দামের বিপরীতে আমরা বাজারে ক্রেতাগণ ক্রয় করতে প্রস্তুত কত? 20 একক। এই জন্য দাম 15 টাকা হলে চাহিদার পরিমাণ 20 একক। এই ডেফিনেশন বুঝছো? দেখো এই চাহিদার ডেফিনেশনটাকে বুঝতে পারছো? আচ্ছা, বৃষ্টি জিজ্ঞেস করেছো ভাইয়া 2.0 এর ক্লাস কবে শুরু হবে? 2.0 এর ক্লাস শুরু হবে জুলাইতে, ঠিক আছে? ওকে, তো এখন দেখো এই তোমরা কি বুঝতে পারছো যে চাহিদার ডেফিনেশনটা তাহলে? তো এখন দেখো চাহিদা বিধি। চাহিদা বিধি আসলে আমার কেন দরকার? চাহিদা বিধি দরকার হলো এই কারণে, একটা দ্রব্যের যদি দাম বাড়ে তাহলে চাহিদার পরিমাণ কমবে না বাড়বে? তো এখন তাহলে দেখো যে চাহিদা বিধি আমার কি বলতেছে। চাহিদা বিধির আমার দরকার এই কারণে যে একটা পণ্যের দাম যদি বেড়ে যায় তাহলে চাহিদার পরিমাণ কি কম হবে, বা দাম যদি কমে যায় তাহলে চাহিদার পরিমাণ কি বাড়বে নাকি কমবে? এই প্রশ্নের উত্তর দিবে হলো চাহিদা বিধি। এই প্রশ্নের উত্তর দিবে হলো চাহিদা বিধি। তো চাহিদা বিধি কি বলতেছে? চাহিদা বিধি আসলে নরমাল জিনিস, মানে আমরা নরমাল লাইফে যেই ঘটনা ঘটে চাহিদা বিধি সেটাই বলতেছে। তুমি নরমালি চিন্তা করো তো, এক প্যাকেট চিপসের দাম যখন 10 টাকা, সেখান থেকে দাম বেড়ে 20 টাকা হয়ে গেল, তো আগের চেয়ে তুমি কম কিনবা নাকি বেশি কিনবা? এক প্যাকেট চিপসের দাম 10 টাকা থেকে বেড়ে 20 টাকা হলো, তুমি কি আগের চেয়ে কম কিনবা না বেশি কিনবা? বলো তো, একটা জিনিস বলো, যদি এক প্যাকেট চিপসের দাম 10 টাকা থেকে বেড়ে 20 টাকা হয়, তুমি আগের চেয়ে কম কিনবা না বেশি কিনবা? অবশ্যই কম কিনবা। চিপসের দাম বেড়ে গেছে, আমি অবশ্যই কম কিনবো। তো চাহিদা বিধি এইটাই বলতেছে, বিধি যেহেতু, সো অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকে, এটা লেখা ফরজ, কারণ এটা না লিখলে ভুল হয়ে যাবে। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কি অবস্থা অপরিবর্তিত থাকা লাগবে? অনুমিত শর্তগুলো। অনুমিত শর্ত দেখাবো একটাতে তোমাদের। তাইলে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে স্বাভাবিক সময়ে কোনো দ্রব্যের দাম বাড়লে, কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে, আর দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। দাম এবং চাহিদার এই বিপরীতমুখী সম্পর্ককে চাহিদা বিধি বলে। তাইলে চাহিদা বিধি কি বলতেছে? আমাদের নর্মাল লাইফে যা হয়, একটা পণ্যের দাম যদি বেড়ে যায় মানুষ ওইটা কম কিনে, আর দাম যদি কমে যায় কোনো পণ্যের, ওই পণ্যটা মানুষ বেশি কিনে, মানে চাহিদা বেড়ে যায়, সেই কথাই বলছে।
যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো একটা দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে, আর দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। দাম এবং চাহিদার এই বিপরীতমুখী সম্পর্ককে চাহিদা বিধি বলে। ঠিক আছে? এই হলো চাহিদা বিধি। চাহিদা বিধিতে তাহলে কি বলতেছে? দাম ও চাহিদার পরিমাণের মাঝে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। ওকে, এই কথাটা বলছে। তো এখন দেখো, চাহিদা বিধি থেকে আমরা চাহিদা সমীকরণ তৈরি করব। চাহিদা বিধি পড়ছি, এখন আমরা চাহিদা সমীকরণ পড়ব। চাহিদা সমীকরণ আমাদের কোত্থেকে আসবে? চাহিদা বিধি থেকে আসবে। চাহিদা বিধিতে আসলে কয়টা চলক নিয়ে কথা বলা হয়েছে? চাহিদা বিধিতে দেখো, চাহিদা বিধিতে কি বলছে? দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে, আর দাম যদি কমে চাহিদার পরিমাণ বাড়ে। তার মানে বাড়া কমা করতেছে কোন দুইটা জিনিস? বাড়া কমা করতেছে আসলে দাম আর চাহিদার পরিমাণ। তো যারা বাড়া কমা করে তারাই তো চলক। তার মানে চাহিদা বিধিতে আসলে চলক আছে দুইটা, একটা হচ্ছে দাম আর একটা চাহিদার পরিমাণ। কিউ বা কিউডি যেটাই বলো না কেন একই কথা, চাহিদার পরিমাণ। তো এই দুইটা চলক দিয়েই, দাম আর চাহিদার পরিমাণ, এই দুটো চলক দিয়ে আমরা চাহিদা রেখা আঁকবো, নাকি সরি চাহিদার সমীকরণ তৈরি করব। দেখো, এই যে চাহিদা বিধিতে দুইটা চলক পাওয়া যায়, একটা দাম আর একটা চাহিদার পরিমাণ। তো চাহিদা সমীকরণ আসলে সাধারণ একটা সমীকরণ হচ্ছে দেখতে এরকম, কিউডি ইজ ইকাল টু এ মাইনাস বিপি। এটা হচ্ছে চাহিদা সমীকরণ। চাহিদা সমীকরণটা তাহলে কি? কিউডি ইজ ইকাল টু এ মাইনাস বিপি। এর মধ্যে কিউডি তো চাহিদার পরিমাণ, আর পি হলো দাম, পি হচ্ছে দাম, আর কিউডি হলো চাহিদার পরিমাণ। তাহলে এখন প্রশ্ন, এ আর বি কি? এ হচ্ছে ধ্রুবক। ধ্রুবক, ধ্রুবক মানে কি? যে কোনো সংখ্যা হইতে পারে, 5, 6, 7, 8, 9, 10, যে কোনো সংখ্যা। আর বিটাকে বলা হচ্ছে সহগ। ভাই সহগ কি? চলকের সাথে যে সংখ্যাটা থাকে সেটাকে বলে সহগ। তো তার মানে এই পি হলো একটা চলক, তার সাথে যে সংখ্যা এটাকে বলে চলক, সরি সহগ। মানে চলক হলো পি, চলকের সাথে যে সংখ্যা থাকে সেটাকে বলে সহগ। তার মানে সহগও নিজে একটা সংখ্যা, 1, 2, 3, 4, 5 যে কোনো জিনিসই হতে পারে, কিন্তু এই সংখ্যাটা চলকের সাথে আছে, এই জন্য একটা বিশেষ নাম দিচ্ছে সহগ। তার মানে ধ্রুবক আর সহগ দুইটাই সংখ্যা, 5, 6, 7, 8, 9, 10 যে কোনো কিছুই হতে পারে। তো কিউডি ইজ ইকাল টু এ মাইনাস বিপি, এটা হলো একটা সাধারণ সমীকরণ। আমরা একটা স্পেসিফিক সমীকরণ নিয়ে, যে কোনো একটা উদাহরণ নিয়ে চিন্তা করি, যে ধরো কিউডি ইজ ইকাল টু 20 মাইনাস ধরো 2p। এটা একটা চাহিদা সমীকরণ, এটা একটা সাধারণ সমীকরণ, সাধারণ রূপ ছিল, কমন রূপ। এখানে এর মান যে কোনো কিছু হইতে পারে, বির মান যে কোনো কিছু হইতে পারে, এই জন্য এটা কমন বলা হয়েছে। এখন কিউডি ইজ ইকাল টু 20 মাইনাস 2p, এটা একটা স্পেসিফিক সমীকরণ। এখানে দেখো, কিউডি হলো চাহিদার পরিমাণ, চাহিদার পরিমাণ সমান এখানে 20 মাইনাস 2p, এই 20 হচ্ছে ধ্রুবক আর 2 হলো সহগ। এখন এখানে এই যে কিউডি আর পি চলক, এই দুইটা চলকের আলাদা আলাদা নাম আছে। কি নাম? পি কে বলা হচ্ছে স্বাধীন চলক, স্বাধীন চলক, আর কিউডি কে বলা হচ্ছে অধীন চলক। কিউডি কে বলা হচ্ছে অধীন চলক। কেন? দেখো, পি এর মান তুমি ইচ্ছা মতো বসাতে পারবা। এখন প্রশ্ন কেন? নর্মাল সেন্সে চিন্তা করো তো, বাজারে আগে পণ্যের দাম কমে বাড়ে, তারপর আমি বাজারে গিয়ে ঠিক করি ওই পণ্য কম কিনবো নাকি বেশি কিনবো, নাকি উল্টা হয়? আমি কতখানি কিনবো তার উপরে কি দাম নির্ধারণ হয়? উত্তর হচ্ছে না।
বাজারে নিজে নিজেই পণ্যের দাম কমে বাড়ে, আমি তারপরে গিয়ে ঠিক করি যে এখন দাম কত, সে অনুযায়ী আমি কতটুকু কিনবো। তার মানে আগে দাম পরিবর্তন হয়, তারপরে চাহিদার পরিমাণ নির্ধারিত হয়। মানে মানুষ কতখানি কিনবে মানুষ ঠিক করে। এইজন্য দাম স্বাধীন চলক। আগে দাম কমা বাড়া করে, তার উপর নির্ভর করে চাহিদার পরিমাণ ঠিক হয়। অথবা এভাবে চিন্তা করতে পারো ম্যাথের নিয়মে, যে হাতের একটা সমীকরণ, এটা তো একটা সমীকরণ, এই যে সমান সমান দেওয়া আছে, তার মানে এটা একটা সমীকরণ। সমীকরণের ডান পাশে যে চলকটা থাকবে বা যে চলকগুলো থাকবে সেটা হচ্ছে স্বাধীন চলক, আর বাম পাশে যেটা থাকবে সেটা হবে অধীন চলক। অধীন চলক সবসময় একটাই হতে পারবে, হাতের বাম পাশে যেটা থাকবে সেটা অধীন চলক, আর ডান পাশে যেগুলো থাকবে সেটা হচ্ছে স্বাধীন চলক। এই পি এর মানের উপরে কিন্তু কিউডির মান নির্ভর করতেছে। পি এর মান ভিন্ন ভিন্ন হলে কিউডির মান ভিন্ন ভিন্ন হবে, একটু পরে আমরা দেখব। তো যেটাই ছিলাম, যে আমরা চাহিদা বিধি থেকে চাহিদা সমীকরণ তৈরি করতেছি। চাহিদা বিধিতে আমি চলক পাইছি দুইটা, দাম আর চাহিদার পরিমাণ। সেইটা থেকে আমি একটা সাধারণ সমীকরণ লিখছি, এটা হচ্ছে চাহিদা সমীকরণ। সেখান থেকে একটা উদাহরণ হিসেবে ধরো কিউডি ইজ ইকুয়াল টু 20 মাইনাস 2p নিছি। এইটা হলো একটা চাহিদা সমীকরণের উদাহরণ। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি বলছেন এটা চাহিদা সমীকরণ, আমি তো এটা বিশ্বাস করি না, তাহলে আমারে বিশ্বাস করান। ইয়েস, চলো তোমাদের বিশ্বাস করাই। চাহিদা বিধি থেকেই তো এই সমীকরণটা আসতেছে। চাহিদা বিধিতে কি বলছে? দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে, তাই তো? তো চলো আমরা এখানে চেক করে দেখি দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে কিনা এই সমীকরণে। এই সমীকরণে আমি প্রথমে এই পাশে দাম লিখলাম, ওকে, আর এই পাশে দাম ধরো 1 টাকা। তো দাম 1 টাকা মানে পি এর মান যদি 1 হয়, কিউডির মান কত? পি এর মান যদি 1 হয়, কিউডির মান কত? 20 মাইনাস 2p। 2p মানে 2 আর p কিন্তু গুণ আকারে আছে। পি এর মান 1 বসালাম, তাহলে 20 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 18। তাহলে দাম 1 টাকা হলে চাহিদার পরিমাণ কত? 18। এবার পি এর মান 2 বসাও। পি এর মান যদি 2 বসাও, 2 আর p গুণ আকারে আছে, পি এর মান 2 বসালে 2 দুগুণ 4, 20 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে? 16। পি এর মান তুমি 3 বসাও, পি এর মান এখানে যদি 3 বসাও, তাহলে 2 গুণন 3, 2 গুণন 3, 3 দুগুণ 6, তাহলে 20 থেকে তুমি যদি 6 বাদ দাও কত হচ্ছে? 14। তাহলে 14। তো দেখো এই ছকটা, এই সূচি থেকে কি তৈরি করলাম? এই সমীকরণ থেকে সূচি বা ছকটা তৈরি করলাম। তো এখানে আমি কি দেখতে পাচ্ছি? দাম বাড়লে চাহিদার পরিমাণ কমতেছে না? তো আমরা চাহিদা বিধিতে তো ওই কথাই বলছিলাম যে দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে। তো এখানেও আমি দেখতে পাচ্ছি এই সমীকরণের ক্ষেত্রেও এটার সত্যতা পেলাম, দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে। ইয়াস, তার মানে এটা চাহিদার সমীকরণ। এইবার ভাই বিশ্বাস করা যায় নাকি? তারপরে এখন দেখো, তুমি আবারও বললা যে ভাই আরো বুঝান তো। আবার কি বোঝান? আমরা কি বলছি? দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে আর দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে, মানে দুইজনের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক। এখানেও দেখো দুইজনের মধ্যে যে বিপরীতমুখী সম্পর্ক আছে সেটা কিন্তু বলা আছে। কেমন? পি এর সামনে মাইনাস চিহ্ন আর কিউডির সামনে কোনো চিহ্ন নাই, মানে কি? প্লাস চিহ্ন। তো এইটা পি এর সামনে মাইনাস, এটার সামনে প্লাস, মানে দুইটা চলকের সামনে কিন্তু বিপরীত চিহ্ন আছে। তার মানে বিপরীত চিহ্ন আছে মানে দুইজনের সম্পর্ক বিপরীতমুখী। এইখান থেকেও এর পি এর সামনে মাইনাস চিহ্ন, এটার সামনে প্লাস চিহ্ন, এইটা থেকেও বুঝতে পারি যে এটা আসলে চাহিদা সমীকরণ। তো চাহিদা সমীকরণের এই পি এর আগে মাইনাস চিহ্ন, এটার আগে প্লাস চিহ্ন, বা দুইটা বিপরীতমুখী চিহ্ন থাকবে। ঠিক আছে? তো এই হলো চাহিদা সমীকরণ। এই চাহিদা সমীকরণটা কি বোঝা গেছে? বলো, চাহিদা সমীকরণ কি বুঝছো? বলো, বুঝতে পারছো? দাম দেওয়া থাকবে না, দাম তুমি ইচ্ছা মতো ধরে নিতে পারো। এখন আসো, তোমার পরীক্ষায় কি আসবে?
পরীক্ষায় আসবে তোমার এই যে কিউডি ইজ ইকাল টু ধরো 20 মাইনাস 2p, এই সমীকরণের লেখচিত্র আঁকো। এই সমীকরণের লেখচিত্র আঁকো। পরীক্ষায় কিন্তু গতে এটা আসবে। তাইলে এটা তুমি এখন কি করবা, এখানে একটা সমীকরণ দেওয়া আছে, তো কিউডি ইজ ইকাল টু 20 মাইনাস 2p, মাইনাস আর এটার সামনে প্লাস দেখে বুঝে গেছো এটা চাহিদা সমীকরণ। তো এই সমীকরণ থেকে লেখচিত্র আঁকানোর একটা মেথড আছে। মেথডটা কি, প্রথমে আমরা একটা সমীকরণ লাগে, ঠিক আছে, সেই সমীকরণ থেকে আমরা কি তৈরি করি, সূচি তৈরি করি, ঠিক আছে, সেই সূচি থেকে রেখা অঙ্কন করা হয়। এটা একটা মেথড বলতে পারো। সমীকরণ থেকে আমরা সূচি তৈরি করি, সেখান থেকে রেখা। তাহলে এখানে আমার সমীকরণ দেওয়া আছে, তাহলে আমার একটা সূচি তৈরি করতে হবে। একজন জিজ্ঞেস করছে ভাই সূচিতে দাম এটা কি দেওয়া থাকবে না ইচ্ছা মতো ধরবো? আমাদের ইচ্ছা মতো এটা নিতে হবে। সাধারণত আমরা 1 2 3 এভাবে বসাই। আসো, তো এখন এখানে তাইলে আমি কি করব, দাম 1 যদি ধরি, তাহলে পি এর মান 1 বসালে 2 গুণন 1 2, 20 থেকে 2 বাদ দিলে 18। পি এর মান যদি 2 হয় তাহলে কি হবে, 2 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 4, 20 থেকে 4 বাদ দিলে 16। তো কিউডি ইজ ইকাল টু এবার 3 বসাও। সাধারণত 3টা পয়েন্ট নিতে হয়, 2টা পয়েন্ট নিলেই কিন্তু একটা রেখা আঁকানো যায়। 1 আর 2 এটা বসাই চিত্র আঁকায় দিতে পারবা রেনো দেকার্তের নিয়ম অনুযায়ী, কিন্তু একটু ভালো দেখতে লাগার জন্য 3টা নেই আমরা। তো এখন দেখো এখানে আমি যখন 3 নিলাম, তাহলে পি এর মান 3 বসালে 3 দুগুণ 6, 20 থেকে 6 বাদ দিলে হচ্ছে 14, এই 14। এখন এই যে আমার সূচি পেয়ে গেলাম, এখান থেকে রেখা আঁকবো। তো রেখা আঁকার জন্য আমার কি করা লাগবে তোমরা তো জানোই, এটা তো আগেই বলছি যে গ্রাফ একটা 2 ডাইমেনশনাল স্ট্যাটিস্টিক্যাল টুল, মানে 2টা চলকের সম্পর্ক প্রকাশ করা যায়। এখানেও 2টা চলক আছে, আমরা ওয়াই অক্ষে নিলাম দাম। ভাইয়া ওয়াই অক্ষেই কেন দাম নিব, এটা একটা প্রচলন, ইকোনমিক্সটা ইউজ করছে, আমাদেরও নিতে হয়, অন্য কোনো কারণে। আর এই পাশে চাহিদার পরিমাণ কিউডি নিলাম, দাম বসাও 1 থেকে 3, 1 2 3, এই পাশে চাহিদার পরিমাণ কত, 14 থেকে 18, মানে সর্বনিম্ন 14 সর্বোচ্চ 18। তো নাও তুমি 5 5 করে নাও, 5 10 15 20। তো এখন 1 এর জন্য কত, 1 এর জন্য 18, এরকম কোন একটা জায়গায় যাবে। 2 এর জন্য কত, 16, 15 এর একটু বেশি। 3 এর জন্য কত, 14। তো তাহলে এখন দেখো আমরা কিন্তু পয়েন্টগুলো পেয়ে গেছি, এই এই এই। তো তাহলে এই হলো চাহিদা রেখা, ঠিক আছে। চাহিদা রেখা কিন্তু আমরা পেয়ে গেলাম, কিউডি না দিয়ে, চাহিদা রেখা কিউডি না, তোমরা ডি দিয়ে ইউজ করো, ডিমান্ড কার্ভ ডি ইউজ করে বেশিরভাগ, তোমরা ডি। নিচে কি লিখতে হবে, চিত্র চাহিদা রেখা। এই দেখো তো পারো কিনা, দেখি তোমরা কয়জন থাকো, ক্লাস করাইতে থাকলে দেখি কয়জন থাকো। তোমাদের এনার্জি থাকলে তো পড়াতে থাকতে পারবো, সমস্যা নাই, আমি আছি। এতটুকু ক্লিয়ার? তো তাহলে দেখো ওই যে 1 মিনিট বিরতির পর আমরা কি শিখলাম, চাহিদা কাকে বলে, চাহিদা বিধি, চাহিদা বিধি থেকে কিভাবে চাহিদা সমীকরণ আসছে। আর পরীক্ষায় তাহলে কি আসবে, পরীক্ষায় এরকম একটা কোশ্চেন থাকবে যে আমার একটা চাহিদা সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে চাহিদা রেখা আঁকতে হবে।
তো চাহিদা রেখা কেমনে আঁকবো দেখাই দিলাম। এইবার আসো, এইবার লাস্ট একটা জিনিস পড়াবো, এরপরে শেষ। একটু মাথাটা ঠান্ডা করো, একটু শ্বাস নাও সুন্দর করে। ওকে, ঠিক আছে। এখন লাস্ট টপিক আমরা পড়ে আমরা শেষ করে দিব। এখানে কি হয়েছে, এখানে একটা সমীকরণ দেওয়া ছিল, সেখান থেকে আমি এই রেখাটা আঁকছি। কিন্তু এখন ঘটনা যদি উল্টা হয়, ঘটনা উল্টা কেমন? আমার দুইটা দাম দেওয়া আছে, মনে করো দুইটা দাম দেওয়া আছে, একটা ছক এরকম দেওয়া। ওকে, এই পাশে পি আর এই পাশে কিউডি। তো বলল যে একটা পণ্যের দাম যখন 2 টাকা, চাহিদার পরিমাণ 10 একক। দাম যখন 3 টাকা হয়, চাহিদার পরিমাণ হয়ে যায় 9 একক। উক্ত দ্রব্যের চাহিদা সমীকরণ নির্ণয় করো। আমার এখন কিন্তু কেস উল্টা হয়ে গেল, একটু বুঝতেছো? আগে একটা আমার সমীকরণ দেওয়া ছিল, সেখান থেকে একটা চাহিদা রেখা আঁকতে হয়েছে। আর এখানে আমার দুইটা দাম দেওয়া আছে, সেই দুইটা দামের বিপরীতে চাহিদার পরিমাণ দেওয়া আছে। বললো উক্ত দ্রব্যের চাহিদা সমীকরণ নির্ণয় করো। ওই যে আমরা আগে কিউডি ইজিক্যাল টু 20 মাইনাস 2p, এটা একটা চাহিদা সমীকরণ ছিল না? এইরকম একটা চাহিদা সমীকরণে আসতে হবে, এইটাই না কিন্তু এরকম ধরনের একটা চাহিদা সমীকরণে এই অবস্থা থেকে আমাকে আসতে হবে। এই হলো প্রশ্ন, পরীক্ষায় এরকম প্রশ্ন থাকতে পারে। তাইলে এটা কিভাবে করব? এরকম যদি দুইটা দাম এবং দুইটা দামের বিপরীতে চাহিদার পরিমাণ দেওয়া থাকে, তাহলে চাহিদা সমীকরণ কিভাবে নির্ণয় করব? একটা সূত্রের মাধ্যমে, কিউডি মাইনাস কিউ1 ডিভাইডেড বাই কিউ1 মাইনাস কিউ2, পি মাইনাস পি1 ডিভাইডেড বাই পি1 মাইনাস পি2। এই যে কিউডি, এটা তো এই কিউডিটা এই যে আমার যে সমীকরণ সেখানে কিন্তু আছে, তার মানে এটা থেকে যাবে। এই যে এখানে একটা পি আছে, তার মানে এই পিটা থেকে যাবে। মান বসাবো কার? এই যে কিউ1 কিউ2 পি1 পি2 এইগুলা। তাইলে এখানে কিউ1 কিউ2 পি1 পি2 কোনটা? এটা পিটা প্রথমে আছে, তাইলে এটা পি1, এটা পি2 মানে প্রাইস, আর এটা পরিমাণ কিউ1, আর এটা পরিমাণ কিউ2, এটা কিউ2। ওকে, তো এখন তাহলে আমি মানগুলা বসাই। এখানে পি1 পি2 কিউ1 কিউ2 তো আমরা পেয়ে গেছি। তো তাহলে এখানে আমি জাস্ট মানগুলা বসাই দেব। কিউডি মাইনাস কিউ1, কিউ1 কত? 10 ডিভাইডেড বাই কিউ1 মাইনাস কিউ2, তাহলে কিউ1 10 কিউ2 9, 10 মাইনাস 9 ইজিক্যাল টু পি মাইনাস পি1 কত? 2 মাইনাস 2 ডিভাইডেড বাই পি1 মাইনাস পি2, মানে 2 মাইনাস 3, পি1 2 পি2 3। ঠিক আছে, এখন তাইলে কিউডি মাইনাস 10 ডিভাইডেড বাই 10 মাইনাস 9 মানে এখানে 1, পি মাইনাস 2, আর এখানে 2 থেকে যদি 3 বাদ দেই, মানে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা যদি বাদ দেই, তাইলে -1 আসে। -1 যদি আসে, এখন তাইলে আমরা আসো ক্রস গুণন করি। এই p2 মানে p মাইনাস 2 এইটাকে এই 1 এর সাথে গুণন, মানে ক্রস গুণন। ওকে, ক্রস গুণন, এই 1 এর সাথে যদি p মাইনাস 2 গুণ করি, তাহলে p মাইনাস 2 হচ্ছে। আর এই দিকে ক্রস গুণন করে দেই। তোমরা যে কোনো দিকে ক্রস গুণন করতে পারো, এই দিকে ক্রস গুণন করে আগে বসাতে পারো, ওই পাশে ক্রস গুণন করে ওই পাশে বসাতে পারো, এটা তোমাদের ইচ্ছা। ওকে, তো -1 এর সাথে এখন কিউডি মাইনাস 10 এটা গুণ করব, ক্রস গুণ। এইদিকে কিন্তু এখন ক্রস গুণন করতেছি। তো তাহলে -1 এর সাথে যদি কিউডির গুণন করি, কিউডির আগে প্লাস চিহ্ন আছে, হয়ে যাবে মাইনাস কিউডি। ঠিক আছে,
আর -1 দিয়ে -10 কে গুণ করলে হয়ে যাবে +10। এখন আসো আমার কি করা লাগবে, আমার আদর্শ ফরম্যাট হইল এইটা, কিউডি হাতের বামে থাকা লাগবে আর পি থাকা লাগবে ডানে। তাহলে কিউডি আমি বামে নিয়ে আসি, কিউডি যদি বামে নিয়ে আসি তাহলে চিহ্ন পরিবর্তন হয়, যেহেতু এটা প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন আছে, বামে এসে কিউডি প্লাস চিহ্ন হয়ে যাবে, হলো। আর ওই পাশে কি থাকলো, +10 থেকে গেল। আর এই পাশে p-2 আছে, এই দুইটাকে এখন সাইড চেঞ্জ করে ডানে নিয়ে যাব। তাহলে p এর আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন আছে, বাম পাশে গিয়ে এটা মাইনাস হয়ে যাবে, মানে বাম পাশে মানে সাইড চেঞ্জ আর কি, ডান পাশে গিয়ে ও মাইনাস হয়ে যাবে। এই পাশেও প্লাস ছিল, p এর আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস, মাইনাস হয়ে যাবে। আর এই 2 এর আগে মাইনাস চিহ্ন আছে, ও গিয়ে হয়ে যাবে প্লাস। ঠিক আছে, তো তাইলে এখন অবস্থা কি দাঁড়ালো দেখো, কিউডি ইজ ইকাল টু, এখন জাস্ট লাস্ট ক্যালকুলেশনটুকু করে দিই। কিউডি ইজ ইকাল টু 10 এর সাথে 2 যোগ করলে কত হচ্ছে, 12, 12 মাইনাস পি। কিউডি ইজ ইকাল টু 12 মাইনাস পি। এই হইল তোমার সেই যে সমীকরণ আমরা চাইছিলাম, সেই ডিজায়ার্ড সমীকরণ। এই যে এরকম ধরনের একটা সমীকরণ হবে, কিউডি থাকবে হাতের বামে আর পি থাকবে ডানে, সেটা আমরা নিয়ে আসছি। তাহলে এই যে একটা আমার মানে ছক দেওয়া ছিল, সেখান থেকে বলছে চাহিদার সমীকরণ নির্ণয় করো, বা দুইটা দামের বিপরীতে দুইটা চাহিদার পরিমাণ দেওয়া আছে, সেখান থেকে চাহিদার সমীকরণ নির্ণয় করতে বলছে, আমরা কিন্তু করে ফেলছি। হ্যাঁ প্রীতম, অনুমিত শর্তাবলীগুলো ব্যাখ্যা সহ তোমাদের পড়াবো, আজকে আসলে তো সেই সময়ই নাই, মানে তোমাদের বুঝতেছো প্রায় 1.5 ঘন্টার 5টা ক্লাসেই চ্যাপ্টার পড়াই, আজকে তো আসলে টাফ সব পড়ানো, তাও চেষ্টা করতেছি আমি যতটুকু পারি। এই তোমরা এটা বুঝছো কিনা দেখো, এটা বোঝা যাচ্ছে কিনা দেখো। এই একটু কমেন্টে জানাও। নিপা বলস, নুসরাত জাহান নিপা বলছে বুঝছি ভাইয়া পানি পানি। এই তোমরা যারা নতুন স্টুডেন্ট, আজকে প্রথম আসছো, 1.0 এর স্টুডেন্ট না তোমরা যারা, তারা কি বুঝছো? যদি বুঝে থাকো তাইলে আলহামদুলিল্লাহ। তাইলে এখন তোমাদের প্রশ্ন, ভাইয়া এই টপিক থেকে সবচেয়ে কঠিন কি প্রশ্ন হইতে পারে পরীক্ষায়? পরীক্ষায় কিন্তু এরকমই হবে, এরকম একটা ছক দিয়ে এই প্রশ্নটা থাকবে, এইভাবে ম্যাথ করলে 3 এ 3। কিন্তু ভাইয়া এই টপিক থেকে সবচেয়ে কঠিন প্রশ্ন কি হইতে পারে দেখান তো, চলো দেখি এই টপিক থেকে সবচেয়ে কঠিন কি প্রশ্ন হইতে পারে। এরকম একটা চিত্র আঁকবে, একে একটা চাহিদা রেখা দিল, এই পাশে পি আর এই পাশে কিউডি দিয়ে এরকম দিয়ে বলল উক্ত দ্রব্যের চাহিদা সমীকরণ নির্ণয় করো। এটা হইলো সবচেয়ে কঠিন প্রশ্ন যেটা করলাম তার, এটা হচ্ছে সবচেয়ে কঠিন প্রশ্ন এটা। এখন আসো তো, তাইলে এটা কি করব, আগের প্রশ্নটাই রে বাবা, এইখানে কি করছে, এখানে চাহিদা রেখা দিয়ে দিছে আর আগে ছক দিয়ে দিছিল, তাহলে আমার এক্সট্রা কষ্ট কি করা লাগবে, ছকটা তৈরি করে নেওয়া লাগবে। এই যা ছকটা তৈরি করে নিতে হবে, এই পাশে দাম আর এই পাশে চাহিদার পরিমাণ। তো দাম যখন 2 টাকা, চাহিদার পরিমাণ কত, দাম যখন 2, চাহিদার পরিমাণ 10, তার মানে এই ছকটা আমার এক্সট্রা নিজের তৈরি করে নিতে হবে। দাম যখন 3, চাহিদার পরিমাণ কত, এই যাচ্ছি চাহিদা রেখায় ঠেকলাম, নিচে চলে আসলাম, তাহলে দাম যখন 3, চাহিদার পরিমাণ
9, দাম যখন 3 চাহিদার পরিমাণ 9। এরপরে আগে যা করছি তাই, সেম জিনিস। পারবা না? এটা কিন্তু পারলে আলহামদুলিল্লাহ অনেক কিছু, তোমরা মোটামুটি একটা অবস্থায় চলে আসছো। এরপরে এই অধ্যায়ের স্থিতিস্থাপকতা আর ওই বাজার ভারসাম্য মোটামুটি পড়াতে পারলেই তোমাদের একটা ধরে ফেলার মতো অবস্থায় যাবা। তো আজকে যতটুকু পড়ালাম তাতে আমি তোমাদের কি বলছিলাম, 4 ধরনের প্রশ্ন হইতে পারে, 4টা টাইপ। তার মোটামুটি 2টা টাইপ কিন্তু কভার করে ফেললাম। ওকে, এই বুঝছো কিনা বলো? শেখ সাইমা সিদ্দিকা বলছে যে এখন মাথা গুলায় গেল। কখন মাথা গুলায় গেল? কি বুঝো নাই? আমার আগে এরকম 2টা দাম আর 2টা দামের বিপরীতে চাহিদার পরিমাণ দেওয়া থাকলে আমরা এই অঙ্কটা করতাম। এখানে কি করলো, টেকনিক খাটালো, এই ছক না দিয়ে চিত্র দিয়ে দিছে। তো চিত্র থেকে আমি ছক বানাই নিব, পারবো না? চিত্র কি দেখাচ্ছে, এই 2 টাকা দামের বিপরীতে যাচ্ছি যাচ্ছি চাহিদা রেখা ঠেকলাম, নিচে চলে আসলাম। 2 টাকা দামের বিপরীতে চাহিদার পরিমাণ 10। এই কি করলাম বলো তো? উল্টা হইছে একটু, দাঁড়াও। একই জিনিস, দাম যখন 2 টাকা, চাহিদার পরিমাণ 10 একক, দাম বাড়ছে, এইদিকে তো বাড়বে, চাহিদার পরিমাণ 9 একক হয়ে গেছে। এই যে দাম যখন 2 টাকা, এই যাচ্ছি যাচ্ছি, দাম যখন 2 টাকা, চাহিদার পরিমাণ 10 একক। দাম যখন বেড়ে 3 টাকা হলো, যাচ্ছি যাচ্ছি নিচে চলে আসলাম 9। দাম যখন বেড়ে 3 হইছে, চাহিদার পরিমাণ 9 একক হয়ে গেছে। এইখান থেকে এই চাহিদা রেখা থেকে চিত্রটা আঁকলাম, আঁকার পরে বাদ বাকিটা শেষ। চিত্র থেকে এই সূচিটা করলাম, এবার মানে ফর্মুলা দিলেই হয়ে গেল। আচ্ছা, এখন তাইলে তোমাদের সাথে আরেকটু কথা বলি, বলে আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দিব ক্লাস, 2 থেকে 3 মিনিটের মধ্যে ইনশাল্লাহ। সেটা হলো যে তোমরা জানো তোমাদের কিন্তু আমাদের 27 ব্যাচের জন্য, এইচএসসি 27 ব্যাচের জন্য তোমাদের 2.0 কিন্তু আমরা একটা ফ্রেশ কোর্স নিয়ে আসছি ইকোনমিক্সের, সেইটা তোমাদের জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু হবে। সো ওইখানে আমরা কিভাবে ক্লাস নিব, ওইখানে তোমাদের আজকে যেরকম দেখলা এরকম স্লাইডে আমরা দাগানো স্লাইড থাকবে, তোমরা অ্যাপের মাধ্যমে ক্লাসগুলা করবা এবং ক্লাস শেষ হওয়ার সাথে সাথে কিন্তু তোমরা স্লাইড পেয়ে যাবা। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য তোমাদের হ্যান্ড নোট দেওয়া হবে, যেটা পিডিএফ তোমরা পাবা, প্রিন্ট করে নিতে পারো বা ল্যাপটপে পড়তে পারো। এর বাইরে যেদিন ক্লাস হবে তার পরের দিনই তোমাদের এক্সাম হবে, ওইটার উপরে এমসিকিউ। আর তোমাদের প্রত্যেক সপ্তাহের শুক্রবারে তোমাদের কিউএনএ সেশন থাকবে, যেখানে তোমরা সরাসরি আমাদের টিচারদের সাথে জুম সেশনে যুক্ত হয়ে তোমাদের গাইডে বইয়ে পড়তে গিয়ে যে কোনো সমস্যা তোমরা সলভ করে নিতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে? আর তোমাদের জন্য একটা বিশেষ জিনিস আমি দিয়ে দিচ্ছি, সেটা হলো প্রোমো কোড। সেটা হচ্ছে তোমরা এই কোর্সটা কিনতে গিয়ে তোমরা যদি প্রোমো কোডটা ইউজ করো তাহলে তোমরা একটা ভালো ছাড় পাবা, সেটা হচ্ছে জাফর এইচএসসি 27। জাফর এইচএসসি 27 এই প্রোমো কোডটা যদি তোমরা ইউজ করো তাহলে তোমরা একটা ভালো, জাফরের আর দিই নেই, সরি, JAFAR, জাফর এইচএসসি 27। ঠিক আছে? জাফর JAFAR, জাফার বলতে পারো, হ্যাঁ, জাফর এইচএসসি 27, এইটা একসাথে, স্পেস ইউজ করা যাবে না কিন্তু, জাফর এইচএসসি 27 এটা একসাথে ইউজ করলে তোমরা একটা এক্সট্রা ছাড় পেয়ে যাবা। আর তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগছে এটার জন্য তোমাদের একটা কাজ আছে, ঠিক আছে? যে আজকের ক্লাসটা তোমাদের ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে, কেমন লাগছে একটু কমেন্টে জানাও তো, একটু কমেন্টে জানাও। আচ্ছা ঠিক আছে, কমেন্টে না জানালেও চলবে, তোমাদের ভালো বা খারাপ যেটাই লাগুক অনেস্ট একটা করে রিভিউ তোমরা, এই যে তোমাদের এইচএসসি 27, হ্যাঁ, এইচএসসি 27 স্টার স্টুডেন্টস, হ্যাঁ, স্টার স্টুডেন্টস যে গ্রুপটা আছে এইটাতে আজকের ক্লাসের যে কোনো একটা মোমেন্টের তোমরা স্ক্রিনশট নিয়ে একটা রিভিউ দিয়ে দিও, ঠিক আছে? সো এইটাই যে তোমাদের তাইলে তোমাদের কাছে তোমাদের কাজ হচ্ছে 2টা। তো যারা কোর্স কিনবা তারা এই প্রোমো কোড জাফর এইচএসসি 27 এটা ইউজ করে তোমরা কোর্সটা কিনে ফেলো, ডিসকাউন্ট পাবা। আর আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে এইটা তোমরা তোমাদের যে বড় গ্রুপটা আছে, হ্যাঁ, এইচএসসি 27 স্টার স্টুডেন্টস, ওইখানে একটা রিভিউ দিয়ে দিও, ঠিক আছে? এই আর ইনশাল্লাহ তোমাদের সাথে তাহলে সামনে ক্লাসে দেখা হচ্ছে। এই আর কি, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।